ফাইজা রুমে এসে দেখলো তার ফোনটা বাজছে। কাছে গিয়ে দেখলো মাহির কল করেছে। মনটা যেন খুশিতে লাফিয়ে উঠল তার। তাড়াতাড়ি কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। আপনার মা বাবাকেও কথাটা জানিয়ে দিবে। আচ্ছা। পারিস তার কান্নাকাটি করেনি তো? না, গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল, এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, ও ঘুম থেকে উঠলে একটা কল দিয়ে। ঠিক আছে, রাখছি তাহলে। মা ভালো আছেন? জি, মা ভালো আছেন। ফাইজা আর কথা খুঁজে পাচ্ছে না, কি বলবে। আরেকটা কিছু বলা দরকার, নয়তো এক্ষুনি সে কলটা কেটে দিবে। সে অস্থির হয়ে ভেবে চলেছে কি বলবে। মাহির কিছুক্ষণ অপেক্ষা করে নরম সুরে বলল, আর কিছু বলবে? হ্যাঁ, না মানে না না, তেমন কিছু না। কি করছেন আপনি? মাহির খানিক নীরব থেকে জবাব দিল, ফ্রেশ হয়ে এসে বসলাম। ও, তারপর কি করবে? অফিসে কিছু কাজ জমেছে, সেগুলো শেষ করতে হবে। ও ফাইজা বিরক্ত হলো যেন। কেমন অদ্ভুত লোক। কেউ কি করছে বললে তাকেও যে ওটা জিজ্ঞেস করা লাগে, সেটাও কি এই লোক জানে না? জানবে না কেন? জানে, হয়তো ইচ্ছে করেই বলছে না, হয়তো তার সাথে কথা বলতেই বিরক্ত হচ্ছে তাই। ফাইজা কিনা সুরে বলল, আচ্ছা তাহলে রাখছি। সে কলটা কাটার আগেই মাহির জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? ফাইজা খুশিতে আত্মহারা হয়ে উঠল। তার গলার স্বরই যেন তখন বদলে গেল। উচ্ছ্বাস নিয়ে বলল, বসে বসে আপনার কথা, না মানে আপনার আর ফাইজার কথা ভাবছিলাম। মায়ের জোরে নিঃশ্বাস নেয়, বলে, কাউকে নিয়ে ভাবা ভালো, কিন্তু খুব বেশি ভাবা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আপনার মনকে অসুস্থ করে ফেলবেন। নিজেকে ছাড়া অতিরিক্ত কাউকে নিয়ে খুব একটা ভাবতে যাবেন না। মনে তখন কষ্ট লাগবে। অযথা মনকে কোনো কষ্ট দিয়ে লাভ আছে বলুন? তার চেয়ে নিজেকে নিয়ে ভাবুন, দেখবেন তাতে মন শরীর দুটোই সুস্থ থাকবে। বুঝেছেন? ফাইজা বেখেয়ালি ভাই বলল, না, জানি বুঝবেন না। প্রেমে পড়লেই মানুষ কোনো কিছুই সহজে বুঝে না। আপনারও হয়েছে সেই দশা। যাক সেসব, এখন রাখি তাহলে, আমার অনেক কাজ আছে। রেখে দিবেন? রেখে দিব। আল্লাহ হাফেজ। ফাইজা মন খারাপ করে বলল, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে ফাইজা এক মনে বাইরে তাকিয়ে রইল। সন্ধ্যার আগ মুহূর্তটা এত সুন্দর কেন হয়? চারিদিকটা কেমন লাল লাল লাগছে। মনে হয় পৃথিবী যেন লাল আলোতে নিজেকে খুব যত্ন করে সাজিয়েছে। নীল আকাশটাও এখন লাল। আকাশের গায়ে আজ রং লেগেছে ফাইজার মনে। এতটা গভীরভাবে মাহের এর আগে কোনো দিন তার সাথে কথা বলেনি। আর সে যে প্রেমের কথা বলল, তবে কি সে বিশ্বাস করে যে ফাইজা তাকে ভালোবাসে? ফাইজা বুকে হাত দিয়ে শান্তির নিঃশ্বাস নেয়। তুমি কি একটু দূরে সরে দাঁড়াতে পারছো না? কেন? কারণ আমার খুব অস্বস্তি হচ্ছে। আমার মুচকি হেসে মিমির কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, আমার এইটুকু কাছে আসাতেই এত অস্বস্তি? আর আমি যখন... মিমি আয়মানের মুখ চেপে ধরে, রাগী গলায় বলে, একদম চুপ করবে প্লিজ, আর সরো, আমাকে যেতে দাও। এমনি আবার কি? হ্যাঁ, আমি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার মা বাবা এসে দেখে ফেললে বুঝতে পারছো কি হবে? আয়মান দায়সার ভাব নিয়ে বলল, কি হবে? বড় জোর ধরে গিয়ে দুজনকে বিয়ে দিয়ে দিবে। এর থেকে বেশি কিছু তো আর হবে না। মিমি তার কপাল চাপড়ে বলল, উফ, তোমার এসব উল্টেপাল্টা কথা বলা একটু বন্ধ করবে প্লিজ? আয়মান চুপ থাকে কিছুটা সময়, তারপর আবার বলে, আকাশটা দেখেছো? মিমি বাইরের দিকে তাকালো, তারপর আবার আয়মানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো আয়মান? বলো। মিমি বলল, যদি তোমার আমার সম্পর্ক তোমার মা বাবা মেনে না নেন, তখন পালিয়ে বিয়ে করে নিব। মিমি আটকে উঠে বলল, কি? এইভাবে কি বলার মতো কিছু হয়নি। মা বাবা না মানলেও আমি তোমাকেই বিয়ে করব, পালিয়ে। তবুও কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ছাড়বো না। মিমি মৃদু হাসে। ভালোবাসা এতটা সুখকর সেটা তার আগে জানা ছিল না। হয়তো রিমি আপুকেও মাহের ভাইয়া এইভাবেই ভালোবাসত, কিন্তু আপু সেই ভালোবাসাকে মূল্য না দিয়ে চলে গেলেন।
আফসোস হয় মিমির, ভীষণ আফসোস হয়। তার বোনের কপালে এই সুখটা সইল না। ঘণ্টাখানেক চিৎকার চেঁচামেচি করার পর মাহের হয়রান হয়ে এবার সোফায় বসলো। রাগে কপালের শিরা ফুলে উঠেছে, তার মুখ লাল হয়ে উঠেছে। মাহের অবস্থা দেখে সুমা চৌধুরী ভয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। কিছু বলার মতো সাহস পাচ্ছেন না তিনি। তিনি আগেই জানতেন মাহের যে রিয়েক্ট করবে, কিন্তু এতটাও যে রিয়েক্ট করবে সেটা ওনার জানা ছিল না। মাহে ঢকঢক করে গ্লাসে পুরোটা পানি শেষ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। হাত দিয়ে কপালের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, মা, তুমি জানো না আমি ফারিস্তাকে ছাড়া 1 সেকেন্ডও কল্পনা করতে পারি না। এই 1.5 বছরে একবারের জন্যও আমি ওকে কোথাও পাঠাইনি। মিমি এতবার করে বলেছে, তাও আমি দেইনি ওকে। আর আজ তুমি ওকে ফাইজার সাথে ওনাদের বাসায় পাঠিয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছো আমাকে? মা, আমি রিয়েক্ট করতে চাইছি না, কিন্তু বিশ্বাস করো, রাগে মাথাটা ফেটে যাচ্ছে আমার। ফাইজা কে হয় ওর? ফাইজাকে আমি বিয়ে করেছি, দ্যাটস ইট। দ্যাটস মিন উনি আমার স্ত্রী, কিন্তু উনি ফাইজার মা না। তুমি ভুলে যাও কেন মা? আমি আগে থেকে বলে রেখেছিলাম না ফাইজাকে ফারিস্তার মা বানানোর চেষ্টা করবে না। ফারিস্তার মা শুধু রিমি, বলেছিলাম কি না? তাও কেন তুমি আমার মেয়েকে ওনার সাথে পাঠিয়ে দিলে? তাও আবার আমাকে না জিজ্ঞেস করে। কি হলো মা, চুপ করে আছো কেন? এবার বলো কিছু। সুমা চৌধুরী ভেজার চোখে তাকালেন ছেলের দিকে, কাঁপা কাঁপা গলায় বললেন, ফারিস্তা কাঁদছিল ওর সাথে যাওয়ার জন্য। ফারিস্তা কাঁদছিল বলেই তুমি এই বিয়েটাও দিয়ে দিলে। এখন আবার ফারিস্তা কাঁদছিল বলে ওকে ফাইজার সাথে ওনার বাড়িতে পাঠিয়ে দিলে। কাল ফারিস্তা অন্য কিছুর জন্য কাঁদলে তখন তুমি সেটাও করবে। সব কিছু শুধু ফারিস্তার কান্না করাকে কেন্দ্র করে ঘটছে, তাই তো? এটাই তো বলতে চাচ্ছি তুমি, তাই না? মাহে, বাবা দেখ, তুই একটু শান্ত হ, আমাকে একটু বলতে দে। তোর রাগ দেখে তো আমার নিজেরই এখন খুব ভয় লাগছে। প্লিজ বাবা, একটু শান্ত হ। আমি শান্ত আছি মা, যথেষ্ট শান্ত আছি। বলো কি বলবে। সুমা চৌধুরী আস্তে আস্তে করে ছেলের পাশে গিয়ে বসলেন। মাহের মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে, চোখ মুখ ভীষণ কঠিন হয়ে আছে। তার রাগে যে তার বিন্দু মাত্র কমেনি সুমা চৌধুরী খুব ভালোই বুঝতে পারছে। মাহের, বাবা তাকা না একবার আমার দিকে, একবার তাকা। মার ভুল হয়েছে বলে কি মায়ের দিকে একবার তাকাবিও না? এতই রাগ? মাহের নাকের পাল্লা ফুলিয়ে সোজা হয়ে বসলো, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে মায়ের দিকে তাকালো। মায়ের চোখগুলো ভিজে আছে। সে জোরে নিঃশ্বাস ফেলে বলল, মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমিও কষ্ট পাচ্ছি। হয়তো খুব ছোট একটা ব্যাপার নিয়ে আমি খুব বেশি রিয়েক্ট করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, এখন আমি শান্ত হতে পারছি না। রাগ হচ্ছে আমার, ভীষণ রাগ। মা, আমার জীবনে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, আমি আর সেগুলো মেনে নিতে পারছি না। আর কত মা, আমার এখন বেঁচে থাকতেও কষ্ট হয়। মনে হয় এক্ষুনি মরে যাই, কিন্তু তারপরও মনে পড়ে তোমার আর ফারিস্তার কথা, আর ফাইজার কথাও। আমি জানি মেয়েটার কোনো দোষ নেই। ভালোবাসা বড় ভয়ানক রোগ, একবার কাউকে আক্রান্ত করতে পারলে তাকে জানে মেরে ফেলে। ফাইজা যেচে পড়ে সেই রোগে আক্রান্ত হয়েছে। এখন ওনাকে না মারা পর্যন্ত এই রোগ ওনার পিছু ছাড়বে না। তাই ওনাকেও আমি কোনো দোষ দিচ্ছি না, সব দোষ তো আমার ভাগ্যে। একটু থেমে দম নিয়ে বললাম, মা, আমি সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি যেন কষ্ট না পাও সেই জন্যই আমি ফাইজাকে বিয়ে করেছি। হ্যাঁ, আমি ওনাকে আমার স্ত্রী হিসেবেও মেনে নিয়েছি, কিন্তু প্লিজ মা, তুমি ওনাকে আমার মেয়ের মা বানিও না। উনি আমার স্ত্রী হিসেবেই থাক। আমার মেয়ের রিমির পরিচয় বড় হবে, ওর মায়ের জায়গাটা আমি কখনোই ফাইজাকে দিতে পারবো না। ক্ষমা করো তুমি। মাহের বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সুমা চৌধুরী স্তব্ধ হয়ে বসে রইলেন। বুকের কোথায় যেন খুব তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করছেন তিনি। ছেলের কষ্ট দূর করার চিন্তায় তিনি সেই কষ্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন না তো? তিনি ফুফিয়ে কেঁদে উঠলেন, দোষ তো ভাগ্যে না, দোষ তো সব রিমির।
এই মেয়েটা থাকলে তো আর আজকে এত কিছু হতো না। কত সুন্দর সেই মুহূর্তগুলো ছিল। আচ্ছা আচ্ছা, মানুষের জীবনের সুন্দর মুহূর্তগুলো এত তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় কেন? মা, আমি বেরোচ্ছি। সুমা চৌধুরী দরজার দিকে তাকিয়ে দেখলেন মায়ের তৈরি হয়ে এসেছে। তিনি বুঝে গেলেন যে সে এখন কোথায় যাবে। তিনি এখন মাহের কাছে গিয়ে অনুনয় সুরে বললেন, বাবা, ফাইজাকে কিছু বলিস না, ওর কোনো দোষ নেই। মেয়েটা খুব ভালো, ফারিস্তাকেও খুব ভালোবাসে। ওর সাথে কোনো রাগ দেখাস না প্লিজ। মায়ের গম্ভীর স্বরে বলল, ঠিক আছে। ফারিস্তা, দেখো তো ছোট মাকে ভালো লাগছে কিনা। ফারিস্তা হেসে বলল, হ্যাঁ, খুব সুন্দর লাগতে, পরি লাগতে তোমাকে। তাই? ফারিস্তা মাথা দুলালো, তারপর আবার তার খেলায় মনোযোগ দিল। ফাইজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। নিজে শাড়ি পরেছে, এলোমেলো হয়েছে যদিও, কিন্তু তাও তার ভালো লাগছে। কেমন বউ লাগছে। এতক্ষণে নিশ্চয়ই মাহের বাসায় এসে দেখেছেন ফারিস্তা যে নাই, আর উনি নিশ্চয়ই এতক্ষণে বেরিয়েও পড়েছেন, হয়তো রাস্তায় আছে। ফাইজার খানিক লজ্জা লাগছে। বর আসার আগে বৌদের এভাবেই রেডি হতে হয়। সে ছোটবেলা থেকেই এটা খেয়াল করেছে। তার বাবার দোকান থেকে আসার সময় হলেই মা চুল আছড়িয়ে মুখে একটু পাউডার মাখত। সব সময় এমন করতেন তিনি। ফাইজার ব্যাপারটা খুব ভালো লাগত। আজ তাই সেও তার মায়ের মতন তৈরি হয়ে বসে আছে। তার বড় যে আসছে। দরজায় পরপর 2টা কলিং বেল বাজল। ফারিস্তা দুজনেই দরজার কাছে গেল। ফারিস্তা অবাক হয়ে বলল, কে এসেছে বাবা? ফাইজা মুচকি এসে বলল, হয়তো, দাঁড়াও দেখি। ফারিস্তা দরজা খুলে দেখল সত্যি মাহের এসেছে। মাহেরকে দেখে ফারিস্তা তাকে জড়িয়ে ধরল। মাহেরও তাকে কোলে নিয়ে আদর করতে লাগলো, যেন কতদিন পর তাদের দেখা হয়েছে। ফাইজা মৃদু সুরে বলল, ভেতরে আসুন। মাহির ভিতরে গেল। ফাইজার মাও সেখানে এলো। মাহেরকে দেখে ভীষণ খুশি হলেন তিনি। বিয়ের পর আজই সে প্রথম এসেছে। মাহের ফারিস্তাকে কোল থেকে নামিয়ে শাশুড়ি মাকে সালাম করলো। মৃদু হেসে বলল, ভালো আছেন মা? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি ভালো আছো? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর সে মায়ের দিকে কিছু প্যাকেট এগিয়ে দিয়ে বলল, মা, এখানে কিছু ফল আর মিষ্টি আছে। মনে রাগ থাকলেও এটা সে জানে বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গেলে এগুলো নিতে হয়। আবার এই ক্ষেত্রে তার তো আগে থেকে এই বিষয়ে অভিজ্ঞতা ছিল। ফাইজার মা হালকা হেসে বলল, নিজের বাড়িতে আসাতে এসবের প্রয়োজন নেই বাবা। তুমি আসলেই আমরা খুশি। আর এসব আনবে না, ঠিক আছে? মাহের কিছু বলে না, কেবল মৃদু হেসে সোফায় বসে। তিনি প্যাকেটগুলো হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যান। ফাইজাও দরজা আটকে দিয়ে তার মার পেছন পেছন রান্নাঘরে গেল। মাহের ফারিস্তাকে তার কোলে বসালো, বলল, বাবা কিভাবে না বলে যে চলে এসেছো? তুমি জানো না বাবা কতটা কষ্ট পেয়েছে তাতে? তুমি জানো না অফিস থেকে এসেই তোমাকে না দেখতে পেলে আমার কষ্ট হয়? বাবাকে কেন কষ্ট দিলে মামুনি? ফারিস্তা তার বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে ফেলল। বাবার গালের উপর তার ছোট্ট ছোট্ট হাতগুলো রেখে বলল, তলি বাবা। মাহি তার গালে চুমু দিয়ে বলল, ইটস ওকে। এখন থেকে কোথাও যাওয়ার আগে অবশ্যই বাবাকে বলে যাবে, কেমন? আচ্ছা। দেখো বাবা, ছোট মা আমাকে কতগুলো খেলনা দিয়েতে দাঁড়াও, আমি আনছি। ফারিস্তা দৌড়ে গেল ফাইজার রুমে। সেখানে তার সব খেলনা আছে। বাবাকে সে এগুলো দেখাবে। ছোট ছোট হাতেই জায়গা নিচ্ছে না, তাও খুব কষ্ট করে খেলনাগুলো নিয়ে বাবার সামনে এনে রাখলো। দেখে তো বাবা কত খেলনা। তোমার তো বাসাও কত খেলনা আছে, তাও ছোট মার কাছ থেকে এত খেলনা কেন নিয়েছো? আমি নিইনি তো, তোমা আমাকে তাল প্রাইজ দিয়েছে। দেখো, এই দলটা তুমি, এটা আমি, আর এটা তো তোমা। সুন্দর না? মাহের হাসলো, বলল, হ্যাঁ, খুব সুন্দর। ফাইজা একটা ট্রেতে করে ফল, মিষ্টি আর চা বিস্কুট নিয়ে এলো। ছোট্ট টি টেবিলটার উপরে খাবারগুলো রেখে সে এক কোণে গিয়ে দাঁড়ালো। মাহের মনোযোগ দিয়ে তার মেয়ের খেলা দেখছে। ফাইজা কিছু বলতে চাইছে, কিন্তু তার ভীষণ অস্বস্তি হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে আর আর চোখ কসলাচ্ছে আর আর চোখে মাহেরকে দেখছে।
মাহের তো তার দিকে তাকাচ্ছেও না, রেগে আছে নিশ্চয়ই। ফাইজার অস্বস্তি ক্রমে ক্রমে বাড়ছে। কেমন সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমি সরি। আপনাকে না বলে ফাইজাকে নিয়ে আসা হয়তো ঠিক হয়নি। আসলে ও। মাহের ঘাড় ঘুরিয়ে ফাইজার দিকে তাকাতেই সে চুপ হয়ে গেল। কি বলতে চাচ্ছিল সেটাও ভুলে গিয়েছে সে। মাহের কিছু না বলে কিছুক্ষণ চেয়ে থেকে আবার ফাইজের দিকে মনোনিবেশ করলো। মাহের হাব ভাব দেখে ফাইজা কিছুই বুঝল না। উনি কি রেগে আছেন নাকি স্বাভাবিক সেটাও বুঝতে পারছে না। সে আবারও কাঁপা কাঁপা গলায় বলল, চাটা ঠান্ডা হচ্ছে। মাহের এবার চায়ের কাপটা হাতে নিয়ে সেটাতে চুমুক দিল। তারপর সে সোজা হয়ে বসে তীক্ষ্ণ চোখে ফাইজার দিকে তাকালো। তার আপাত মস্তক পরোক্ষ করে ঠান্ডা গলা বলো, আমি আসবো বলে শাড়ি পরেছেন? ফাইজার ঢোক গিল, বুকে যেন কেউ হাতুড়ি পেটা করছে। উফ, গরম লাগছে খুব। সে লজ্জায় আর অস্বস্তিতে রীতিমতো ঘামতে শুরু করেছে। মাহের আরও একবার চায়ের কাপে চুমুক দিল। চায়ের কাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আপনি জানতেন ফাইজ থেকে এখানে আনলে আমিও কিনিতে আসবই। অবশ্যই আসবো, আর সেই সুযোগেই আপনি আমার সাথে আবারও দেখা হয়ে যাবে, তাই তো? ফাইজা মরে যেতে ইচ্ছে করছে। অসভ্য বেটা, সব যখন জানিসই তাহলে এত তাই তো করছিস কেন? ফাইজা ইচ্ছে করছে বেটার মুখের উপর জবাব দিতে, হ্যাঁ তাই, কিন্তু সে বলতে পারল না। মাহের কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আমার জীবনেও আপনার মতো ভালোবাসা এসেছিল, তাই আমি বুঝি। আমি জানি আপনি আমায় ভালোবাসেন। আমার চোখেই নিজেকে আকর্ষণীয় করার জন্যই তো এসব করছেন। অবশ্যই আপনার এসবে অধিকার আছে। বরকে নিজের সৌন্দর্য দেখাবেন না তো কাকে দেখাবেন? আর সত্যি বলতে আপনাকে ভীষণ সুন্দর লাগছে। আমার এইসব কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। তবে শুধু একটাই অনুরোধ করব, এরপর থেকে ফাইজ থেকে কোথাও নেওয়ার আগে অন্তত একবার আমাকে বলবেন। আমাকে না বলে ওকে প্লিজ কোথাও নিয়ে যাবেন না। ফাইজা মাথা হেলিয়ে বলল, আচ্ছা, এখানে এসে বসুন। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ফাইজা সোফার এক কোণে গিয়ে বসলো। তার মস্তিষ্কের নিয়রণগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে বোধহয়। মাহেরের কথাগুলোর মাথা ভেতরে গুলাফাচ্ছে। কি হয়েছিল লোকটা? এইভাবে কেন কথাগুলো বলল? ফাইজা ঠিক বুঝে উঠতে পারছে না। কথাগুলোর মাঝে মাহেরের রাগ, ক্ষোভ না অভিমান মিশে আছে। শুধু এইটুকুই বুঝে এই মানুষটা অবশেষে তার ভালোবাসাটা তো বুঝতে পেরেছে। রাত 10টা। মায়ের আশ্রম থেকে বেরিয়ে দেখলো ফাইজা ফাইজটাকে কোলে নিয়ে বসে কবিতাকে শেখাচ্ছে। তারা অর্ধেক উচ্চারণেই ফাইজটার মুখে আটকাচ্ছে। মায়ের গিয়ে বিছানায় এক পাশে বসলো, মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখে বলল, ফাইজা, মাকে গিয়ে বলে আসুন আমাদের জন্য যেন রান্নাবান্না না করেন, আমরা আজকে বাইরে খাবো। কিন্তু মা তো রান্না বসিয়ে দিয়েছেন। সমস্যা নেই, তাহলে বাসার সবাই খাবে। ফাইজা আর কিছু না বলে না, মন খারাপ করেই বসে থাকে। মাহের ফাইজার দিকে তাকিয়ে বলল, কি হলো, তৈরি হচ্ছে না কেন? বললাম না বাইরে খাবো। ফাইজা চমকে গিয়ে বলল, আমিও? যদি আপনার কোনো আপত্তি না থাকে তবে আপনিও। ফাইজা মুচকি হেসে বলল, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে মাকে বলে তৈরি হয়ে বাইরে আসো। আমি ফাইজটাকে নিয়ে বাইরে যাচ্ছি। ফাইজা খুশি হলেও ভীষণ। মনে মনে ভাবলেও অল্প অল্প করেই হোক, তবু মানুষটার মনে তার প্রতি ভালোবাসার জন্ম নেই। ফাইজা খাবারের প্লেট থেকে এক চামচ নিজে খাচ্ছে, তো আরেক চামচ ফাইজ তার মুখে তুলে দিচ্ছে। ফাইজ তার মুখের খাবারটা শেষ করে বলল, আমি এটা খাবো না বাবা, আমি কেক খাবো। এখন একদম কেক খাওয়া যাবে না, পেটে ব্যথা করবে। কালকে সকালে বাবা তোমাকে কেক কিনে দিব। কিন্তু ফাইজ তো শুনলো না, সে কান্নাকাটি শুরু করলো কেক খাওয়ার জন্য। ফাইজা কতভাবে তাকে বোঝাচ্ছে, কিন্তু সে শুনবেই না। তাই ফাইজা মায়েরকে বলল, এখানে তো পেস্ট্রি আছে, ওকে একটা কিনে দিই, নয়তো কান্না থামবে না। এখন পেস্ট্রি খেলে ও রাতে বমি করবে। আমি চিনি ওকে উল্টাপাল্টা খাবার খেয়ে সব সময় বমি করে ভাসায়। ফাইজটা কাঁদতে বলল, আমি বমি করবো না তো। ফাইজটা, তুমি সব সময় এমন করো।
ডক্টর বারণ তোমাকে করেছেন না যখন তখন এসব খেতে? বাবার একটা কথাও শোনো তুমি। কালকে কেক পাবে, আজকে নো কেক, আজকে নো কেক। ফাইজা ঠোঁট ফুলিয়ে নাক টানতে লাগলো। ফাইজার দিকে টলমল চোখে তাকালো সে। ফাইজা অসহায়ভাবে চেয়ে রইল। এইটুকু কেঁদেই চোখ মুখ লাল করে ফেলেছে। কি কিউট লাগছে, যেন ছোট্ট একটা পুতুল। ফাইজা ফুফাতে হলে বলছে, ছোট মা তুমি বাবাকে বলো আমাকে কেক কিনে দিতে। ছোট মা বললেও কোনো কাজ হবে না, আমি কেক দিব না তোমায়। ফাইজা এবার জোরেই কেঁদে উঠলো। ফাইজা তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মায়ের খাবার রেখে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, বিক্ষুব্ধ কণ্ঠে বলল, কি করবো মেয়েটাকে নিয়ে? একটা কথাও যদি শুনতো। থাক না, ও যখন এত কাঁদছে তখন দিন না একটা পেস্ট্রি কিনে। মায়ের শেষমেশ বাধ্য হয়েই একটা পেস্ট্রি অর্ডার দিল। ফাইজা খুশিতে হাততালি দিতে লাগলো। তার কথা কেউ না শুনলেও সে কেঁদে কেটে দুনিয়া উদ্ধার করে, আর শুনলেই তিনি খুশি। অনেকটা রাত হয়েছে, চারিদিক নীরব হয়ে গিয়েছে। খুব একটা গাড়ি এদিকটা নেই। মায়ের খুব স্লোলি ড্রাইভ করে যাচ্ছে। ফাইজার বেশ লাগছে পরিবেশটা। বাইরে থেকে ঠান্ডা বাতাস, শরীরে শিয়ন যাচ্ছে তার। ফাইজা ঘুমিয়ে পড়েছে। তাকে কোলে নিয়ে মাহেরের পাশে বসে আছে সে। ফাইজা আর চোখে বারবার মাহেরকে খেয়াল করছে। কত মনোযোগ তার সামনে পিৎজার রাস্তাটার দিকে, অথচ তার পাশে জলজ্যান্ত মাংসের দিকে তার এক বিন্দু মনোযোগ নেই। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎই ফাইজা চেঁচিয়ে বলে, থামুন থামুন। মায়ের চমকে উঠে ব্রেক কষলো। রুহ কুচকে বলল, কি হয়েছে? ফাইজা বাইরের দিকে ইশারা করে বলল, বুঝি দেখুন একটা চায়ের টং, চলুন না চা খেয়ে আসি। মায়ের বিরক্ত হলো খুব। বলল, আপনি চায়ের টং দেখে এইভাবে চেঁচিয়ে উঠছেন? আমি তো ভাবলাম কি না কি। ফাইজা আমতা আমতা করে বলল, না মানে আসলে আমার টঙের চা খুব পছন্দ, তাই আর কি, চলুন না যাই। মায়ের গাড়ি থেকে নেমে ফাইজার পাশের দরজাটা খুলে দিয়ে ফাইজাকে কোলে নিল। তারপর ফাইজা নামতেই দুজনে গেল সেই চায়ের দোকানে, যেখানে একজন বয়স্ক লোক তার জিনিসপত্র গোছাচ্ছেন। হয়তো তিনি এক্ষুনি দোকানটা বন্ধ করবেন। ফাইজার মাহেরকে দেখে লোকটি বেশ অবাক হয়ে তাকালো। পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, চা খাবেন? মাহের জবাব দিল, জি, 1 কাপ দুধ চা। 1 কাপ কেন? আপনি খাবেন না? না, আপনি খান, আমার খেতে ইচ্ছে করছে না। ফাইজা মিনমিন করে বলল, 1 কাপ চাই তো খেতে চেয়েছি, সেটাও খাওয়া যাবে না? কথাটা মিনমিন করে বললেও সেটা মাহেরের কান অব্দি পৌঁছে গিয়েছে। দোকানদার ফাইজাকে চা দিতেই সে বলল, চাচা আমাকে 1 কাপ চা দিন, তবে কড়া করে রং চা। আচ্ছা, আপনারা ওইখানটায় বসেন। ফাইজার মাহেরের সামনের একটা চেয়ার বেঞ্চিটাতে গিয়ে বসলো। ফাইজার চায়ের কাপটা হাতে নিয়ে আশপাশ দেখছে। তাছাড়া এখানে আর কেউ নেই। চারিদিকে গুমট হয়ে আছে, কেমন যেন ভূতের পরিবেশ। কি হলো, খাচ্ছে না কেন? ফাইজা হালকা হেসে বলল, খাচ্ছি বলেও সে বসে রইল। ততক্ষণে মাহের চাটা দোকানদার তার হাতে দিয়ে দিল। মাহের চায়ের কাপে চুমুক দেওয়ার পরপরই ফাইজাও তার কাপে চুমুক দিল। ব্যাপারটা মাহের খেয়াল করলো। সে কিছুক্ষণ গভীরভাবে ফাইজার দিকে তাকিয়ে থেকে অন্যদিকে চোখ সরালো। তার মনে হলো মেয়েদের মধ্যে এক বিশেষ ক্ষমতা আছে। তারা খুব সহজেই একটা মানুষকে কাবু করে ফেলতে পারে তাদের অদ্ভুত সব আচরণ দিয়ে। ফাইজারও সেই ক্ষমতা আছে। সেও অদ্ভুত সব আচরণ করে, যেগুলো সে না বুঝেও মাহের ঠিকই বুঝে। আর সে এটাও জানে ফাইজা একদিন সত্যি হয়তো তাকে কাবু করে ফেলতে সফল হবে। আর সেই দিনটার কথা মনে পড়েই সে গভীর দীর্ঘশ্বাস ফেলে। হয়তো সে দীর্ঘশ্বাসে মিশে আছে পাওয়ার না পাওয়ার এক করুণ যন্ত্রণা। ফাইজার শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ফারিস্তা তার সব মেকআপের জিনিসপত্র নিয়ে বিছানায় বসে আছে। ফাইজা তার সামনে বসে তখন বলল, আমাকে কি সত্যি সাজাবে? একদম সত্যি। তুমি এইটা আগে মুখে দাও। ফাউন্ডেশনটা ফাইজার দিকে বাড়িয়ে দিয়ে বলল। ফাইজা তার কথা মতো ফাউন্ডেশন মুখে লাগালো। তারপর বলল, এবার? ফারিস্তা গালে হাত দিয়ে ভাবতে লাগলো এরপর কি দেয়। ফারিস্তা খুঁজে একটা ফেস পাউডার বের করে বলল, এখন এইটা দাও।
ফাইজা পাউডার দিল। ফারিস্তা বলল, চোখে আইশ্যাডো দিবে না? না না, এখন আইশ্যাডো দিব না, একটু লিপস্টিক দিব। আচ্ছা, এই রেড কালারটা দাও। রেড কালার? কিন্তু এই কালারটা তো খুব ডার্ক, অন্যটা দেই। না না, এটাতে তোমাকে খুব ভালো লাগবে, নাও না প্লিজ। আচ্ছা বাবা, দিচ্ছি। ফাইজা লিপস্টিকও দিল, বলল, এবার ঠিক আছে? ফারিস্তা তাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, না, আরও কিছু বাকি আছে। আচ্ছা ছোট মা, চোখের নিচে কি লাগায়? কাজলের কথা বলছো? ফাইজা খুশি খুশি গলায় বলল, হ্যাঁ, তুমিও কাজল লাগাও, আর হ্যাঁ, কপালে টিপও লাগাও। ফাইজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বাবারে, মেয়েটা কত কিছু বোঝে। সাজ শেষ করে ফাইজা আয়নায় নিজেকে দেখল। এতক্ষণে তার সত্যি সত্যি মনে হচ্ছে আজকের দিনটা স্পেশাল। এতক্ষণ তো মনেই হচ্ছিল না। যাকে এখন এই সাজ নিয়ে মাহিরের সামনে যাওয়ার পর যদি অন্তত সে কিছু টের পায়। ছোট মা, নিচে চলো। হ্যাঁ মামনি, চলো। ফাইজা দরজা খুলে ফারিস্তার হাত ধরে সিঁড়ি পর্যন্ত গেল। তারপর থমকে গেল সে। কি ব্যাপার, হল রুমে সব লাইট অফ কেন? এই লাইটগুলো তো কখনো অফ থাকে না। তাহলে? ফাইজা ফারিস্তার দিকে তাকালো। ফারিস্তা বলল, কি হলো ছোট মা, চলো। নিচের সব লাইট কে অফ করে রেখেছে? তোমার বাবা কোথায়? বাইরে গিয়েছেন? না, তুমি নিচে চলো, তাহলেই দেখতে পাবে। ফাইজা এখনো বুঝতে পারছে না কি হচ্ছে তার চারপাশে। সে এক দুবার তার শাশুড়ি মাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। সে অবাক হলো ভীষণ। হলোটা কি সবার? ফাইজা কয়েক সিঁড়ি নামতেই ফারিস্তা হঠাৎ তার হাত ছেড়ে দৌড়ে নিচে নেমে গেল। আর সঙ্গে সঙ্গে বিশাল আওয়াজের সাথে রুমের সমস্ত লাইট জ্বলে উঠল। আর তখন চারিদিক থেকে সবাই সমস্বরে বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি। ফাইজা আতকে উঠে সামনে তাকিয়ে রীতিমতো সে স্তব্ধ, যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। তার পরিবারের সবাই এখানে, পুরো রুম ফুল আর বেলুন দিয়ে ভরপুর। মা, বাবা, ভাই, ভাবি সবাই এসেছে। ফাইজা এখনো স্তম্ভিত হয়ে তার জায়গায় দাঁড়িয়ে আছে। কি ভয়ানক ব্যাপার, এত বড় একটা সারপ্রাইজ পাবে সেটা সে কোশমিন কালেও ভাবতে পারেনি। তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান বলল, কিরে, স্ট্যাচু হয়ে গেলি নাকি? নিচে আয়। ফাইজা কাঁপা কাঁপা পায়ে নিচে নেমে গেল। অতিরিক্ত খুশিতে মানুষ কান্না করে দেয়। ফাইজারও হলো সেই দশা। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে কখনো ভাবেনি মাহের তাকে এইভাবে সারপ্রাইজ দেবে। খুশিতে সে রীতিমতো শকড। ফাইজার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা মা, খুব খুব সুখী হও। ফাইজাকে একে একে সবাই শুভেচ্ছা জানালো। সব শেষে মাহের এলো তার সামনে। তার হাতে একটা রজনীগন্ধা ফুলের স্টিক ফাইজার দিকে এগিয়ে দিয়ে বলল, শুভ বিবাহ বার্ষিকী ফাইজা। কি ভেবেছিলেন আমি ভুলে গিয়েছি? আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতক্ষণ নাটক করছিলাম। ফাইজা ফুলটা হাতে নিয়ে মুচকি হাসল। মাহের হুট করে সবার সামনে ফাইজার গালে হাত দিয়ে বলল, ফাইজা, আমি আপনার সাথে কেবল 3 বছর না, আরো 300 বছর কাটাতে চাই। ফাইজার নিঃশ্বাস আটকে আসলো যেন। লজ্জার উত্তেজনায় শরীর যেন অবশ হয়ে যাচ্ছে তার। মাহের আবারও মিহি কণ্ঠে বলল, কি কাটাবেন না আরো 300 বছর আমার সাথে? ফাইজা লজ্জায় মাথা নাড়ালো। মাহের মুচকি হেসে বলল, চলুন এবার কেক কাটি। সবাই একসঙ্গে কেক কাটলো। জীবনের সব থেকে আনন্দের দিনটা বুঝি আজ কাটালো ফাইজা। স্মৃতির পাতা আজীবন গেঁথে থাকবে এই মুহূর্তগুলো, গেঁথে থাকবে মাহিরের বলা প্রতিটি কথা। হ্যাঁ, সে সত্যিই কাটাতে চায় 300 বছর। কেন, যদি সৃষ্টিকর্তা হায়াত দেয় তবে 3000 বছর সে মাহিরের সাথে কাটাতে চায়। ঠিক এইভাবেই পাত্রী দেখতে এসে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল অরেক সুভান। অক্ষিপুটে ভেসে উঠল তার কিছুদিনের আগের সেই মুহূর্তগুলো। তবে সেই কিন্তু একা চমকালো না। তার পাশে বসে থাকা তার বন্ধু নীরবও সমান তালে চমকেছে। নীরব খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা
রমণীর আপাদমস্তক পরখ করে নিশ্চিত হলো এই সেই মেয়ে। ঘাম ছুটে গেল তার। হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, দোস্ত, এটা সেই মেয়েটা না যাকে কয়দিন আগে তুই বাকি কথা বলার আগেই অরিক নীরবের হাত চাপড়ে ধরল। চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বলল তাকে। দমে গেল নীরব, কিন্তু মনের ভয় কমেনি তার। মেয়েটার এই নীরব চাহনি যেন তাদের ভয়কে আরো বাড়িয়ে তুলেছে। বাড়ির বড়রা কথা বলবে, তাই সেই ফাঁকে অরিক আর রাইমাকেও আলাদা রুমে দেয়া হলো একটু কথা বলার জন্য। রাইমার কাজিনরা তাদের রুমে রেখে বেরিয়ে গেল। অরিকের চোখ মুখ শুকনা, দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভীত। চোখ তুলেই মেয়েটির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রাইমাও চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলো সে অরিককে। তারপর সে অরিকের দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? অরিকই আবার তাকালো। সেই চাহনিতে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পাচ্ছে না রাইমা। রাইমা হাসল খুব, বলল, এ কি, আপনাকে তো ভীতু দেখাচ্ছে কেন? ভয় পাবে না, আমি কাউকেই কিছুই বলবো না। অরিকের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন? চাইলে আপনি এখনই আমাকে পুলিশে দিতে পারেন। আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হবে। তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনার? রাইমা আরেক দফা হাসল। সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলেও এই মুহূর্তে রাইমার হাসিটাকে ঠিক সুন্দর উপাধিটা দেওয়া যাচ্ছে না, কারণ তার হাসিতে সৌন্দর্যও নেই, আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার। রাইমা হাসি থামালে, আরও কিছুটা এগিয়ে গেল অরিকের দিকে। রাইমার হঠাৎ এত কাছে আসায় অরিক কিছুটা ঘাবড়ে গেল। এক কদম পিছিয়ে যেতেই রাইমা বিদ্রুপের সুরে বলল, ওমা, পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কই ছিল? নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে তো দিব্যি বন্ধুকে নিয়ে চলে গেছিলেন। তবে আজ কেন এত ইতস্তত বোধ করছেন? এই যে আপনি আপনার এত কাছে, শোন না আমার। কি কি হলো, পিছিয়ে যাচ্ছেন কেন? অরিক রেগে যায় তার কথা। এখানে আসার আগে যদি একবার মেয়ের ছবিটা দেখে আসতো, তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না। নিজের দোষেই তার আজ এই হাল। রাগে ফুসফুস করতে করতে সে বলল, শুনুন, এসব ফালতু কথা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক, আমি আপনাকে ধর্ষণ করেছি। এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন। তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন। আর এত নাটক করবেন না, অনেক করেছেন। রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। কথাগুলো দুর্মর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করছে তার। তাই সে শক্ত গলায় বলল, না, আপনাকে আমি পুলিশে দেব না। না, আমি এই ব্যাপারটা কাউকে জানাবো। আমার পরিবারে আপনার খুব পছন্দ হয়েছে, আর আমার মনে হয় আপনার পরিবারেরও আমাকে খুব পছন্দ। আপনার মার কথা শুনেই তাই মনে হলো। এখন যখন দুই পরিবারের সব কিছু পছন্দ, তবে আমি আর বেঁকে বসবো না, আপনাকেই আমি বিয়ে করব। অরিক হতভম্ব হয়ে পড়ল, বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অদ্ভুত, একটা মেয়ে কি করে তার ধর্ষককে বিয়ে করতে রাজি হয়, তাও আবার এত সহজে? অরিক সন্দেহ হয়, মন বলছে তার মেয়েটার মাথায় অন্য কিছু চলছে। নিশ্চয়ই আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছে সে। না না, এই মেয়েকে কোনো ভাওতেই বিয়ে করা যাবে না। অরিক সিদ্ধান্ত নিয়ে নেয়, সাফ গলায় জানিয়ে দেয় সে তাকে কোনোভাবেই বিয়ে করবে না। রাইমা তার ছেলের হাসি দিয়ে জবাবে বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে অরিক সোভান, আর আমাকেই করতে হবে। মগের মূল্যটা কি? বলেছি তো আমি আপনাকে বিয়ে করব না। এখন আপনি যদি সবাইকে সবটা বলে দিতে চান তো বলে দিতে পারেন, আমার কিছু যায় আসে না। কথাটা উচ্চস্বরে বলে দু পকেটে হাত দিয়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো সে। রাইমা বাঁকা হাসল, বলল, আপনি যতটা সহজ ভাবছেন সবকিছু কিন্তু
অতটাও সহজ না মিস্টার অরিক সোবহান। কি বলুন তো, আমার না খুব সহজ ছিল। আমার একটা সংসার হবে, ছোট্ট ভালোবাসার একটা সংসার, যেখানে আমি আর আমার স্বামী অনেক সুখে থাকব। তারপর একদিন সেই ছোট্ট সংসারে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট পরী আসবে, যে তার জাদু দিয়ে আমাদের সুখকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু কিন্তু আপনি কিছুই হতে দিলেন না, সব কিছু নষ্ট করে দিলেন। আমাকে ধর্ষিতা বানালেন, চরিত্রে কালি মাখালেন, আমার সতীত্ব হরণ করলেন, আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়লেন। এখন এখন আপনি বলুন, আমাকে কে বিয়ে করবে? কেউ কি যেচে পড়ে কোনো ধর্ষিতাকে বিয়ে করে? করে না তো। তাই এখন আপনাকেই আমার বিয়ে করতে হবে। আপনি চান কিংবা না চান, আমি আপনার বউ হব। কথাগুলো শেষ করে চট জলদি চোখ মুছে নিল রাইমা। হঠাৎ করেই খুব কান্না পাচ্ছে। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজের দেয়া সেই বিভৎস চিৎকারগুলো যেন নিজের কানেই বাজছে। পারছে না সে, না পারছে মরতে, না পারছে বেঁচে থাকতে। আর চোখের সামনে এই মানুষটাকে দেখে যেন তার এই যন্ত্রণা আরও বেড়ে গিয়েছে। খুব তো চলছিল তার সুন্দর সাধারণ জীবনটা। হঠাৎ কোথা থেকে এই অচেনা মানুষটা এসে অমানুষের মতো তার জীবনটা নষ্ট করে দিল, ধ্বংস করে দিল তার সমস্ত স্বপ্ন। এর জন্য সে কোনো দিনও এই মানুষটাকে ক্ষমা করতে পারবে না, কোনো দিনও না। মা, আমি ও মেয়েকে বিয়ে করব না। কাপড় ভাঁজ করছিলেন লিমা সোবহান। ছেলের তিক্ত কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালেন। বিরক্তিতে ভ্রু কুঁচকে বললেন, কেন, কি সমস্যা? অরিক নাক মুখ ফুলিয়ে কঠোর গলায় বলল, আমার ওকে পছন্দ হয়নি, তাই। ছেলের কথায় বিরক্তির মাত্রাটা যেন আরও বেড়ে গেল। তিনি বললেন, পছন্দ না হওয়ার কি কারণ? মেয়ে রূপে গুণে সব দিক থেকে একদম পারফেক্ট। তাহলে কি জন্য তোমার তাকে পছন্দ হলো না? মা, ওর কথার ধরন আমার ভালো লাগেনি। লিমা সোবহান এবার জোরে নিঃশ্বাস নিলেন। ছেলের সমস্যাটা যেন ধরতে পেরেছেন। ছেলের কাছে এগিয়ে গেলেন তিনি। বুকের উপর দুহাত ভাঁজ করে গম্ভীর স্বরে বললেন, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই অরিক। কাল আমাদের পাকা কথা বলা হয়ে গেছে। পরের সপ্তাহে তোমাদের বিয়ে। অযথা ভেজাল বাঁধিও না। আমি জানি তুমি ইচ্ছে করেই বিয়েটা ভাঙাতে যাচ্ছ। আর ওই মেয়েকে পছন্দ না হওয়ার কোনো কারণই আমি দেখছি না। তোমার বাবার আর আমার ওকে যথেষ্ট পছন্দ হয়েছে। সেক্ষেত্রে তোমার পছন্দ না হলেও চলবে। তোমার পছন্দের মেয়েগুলোকে আমার দেখা আছে। ওই ধরনের মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ বানাবো না। তাই এখন এসব বাদ দিয়ে বিয়ের প্রিপারেশন নাও, যাও। অরিক চোখ মুখ কালো হয়ে যায়। মাকে কি করে বোঝাবে কেন সে এই মেয়েকে বিয়ে করতে চাইছে না? সত্যিটা তো বলতে পারছে না। মা জানলে তাকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না। এদিকে সে এটাও টের পাচ্ছে তার জন্য সামনে খুব খারাপ কিছু অপেক্ষা করছে। ওই মেয়ে তাকে এমনি এমনি বিয়ে করছে না, নিশ্চয়ই এর পেছনে কোনো ভয়াবহ উদ্দেশ্য আছে। শুনেছে মেয়েদের যখন আর কিছু হারানোর ভয় থাকে না, তখন নাকি তারা জানোয়ার চেয়েও হিংস্র হয়ে ওঠে। তবে কি এবার তাকেও রাইমার হিংস্রতার শিকার হতে হবে? কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে উঠে তার। যে ছেলেটা আজ পর্যন্ত কাউকে পাওনা করতো না, সে আজ এক সাধারণ মেয়ের ভয়ে এইভাবে অস্থির হয়ে উঠছে। নিজেকে যেন চিনতে পারছে না অরিক। তার এই একটা ভুল তার জীবনটাকে যে ঠিক কীভাবে এলোমেলো করে দিবে সেটা সম্পর্কে আদৌ তার কোনো ধারণা নেই। মায়ের কথায় মনমরা হয়েই রুমে এসে বসলো অরিক। অস্থির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। শুয়ে বসে কোনো কিছুতেই শান্তি মিলছিল না যেন। এসির পাওয়ারটা আরও কমিয়ে দিল, যেন একটু হলেও শরীরটা উষ্ণতাটা কমে, মনে প্রশান্তি পায়। বিছানায় গা এলি দিয়ে নীরবকে কল লাগালো। ও পাশ থেকে কল রিসিভ হতেই অরিক বলে উঠল, ফ্রি থাকলে এক্ষুনি বাসায়। নীরব আর কথা বাড়ালো না, সোজা অরিকদের বাসায় চলে এলো। 6 তলা বিল্ডিংয়ের 4 তলায় এক বিশাল অ্যাপার্টমেন্টে থাকে তারা। লিফট থেকে নেমেই সোজা অরিকের রুমে গিয়ে ঢুকলো নীরব।
বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা অরিকের অবস্থা দেখেই নীরব টের পেল সে কতটা দুশ্চিন্তায় আছে। নীরব গিয়ে বসলো তার পাশে, ক্ষীণ সুরে বলল, দোস্ত, কি হবে এখন? অরিক চোখ তুলে তাকালো, খ্যাপা কণ্ঠে বলল, কি হবে সেটা আগে থেকে জানলে কি আর এখন এত দুশ্চিন্তা করতাম? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু দোস্ত, এই মেয়ে চাইটা কি বলতো? তুই ওকে রেপ করলি, অথচ ও তোকে কিছুই বললো না, উল্টো তোকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা না ঠিক আমার মাথায় ঢুকছে না। অরিক বলে উঠল। অরিক উঠে বসলো, চিন্তিত কণ্ঠে বলল, সেটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটা আসলে চায় কি, তার মনে কি চলছে? এইটুকু আমি নিশ্চিত যে এমনি এমনি এই মেয়েটা আমাকে বিয়ে করছে না। নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর উদ্দেশ্য আছে। নীরব ভয়ার্থ দৃষ্টিতে অরিকের দিকে তাকায়, বলে, তোর জন্য আমিও ফেসে গেছি। সেদিন বারবার বারণ করেছিলাম, শুনিসনি আমার কথা। ইচ্ছে মতো মেয়েটার সাথে, আর ওইদিকে আমি কিছু না করেও ফেসে গেছি। ওই মেয়ে আমাকেও ছাড়বে না, যেভাবে কালকে আমার দিকে তাকাচ্ছিল। অরিক দীর্ঘশ্বাস ফেলে, বলে, সেদিন অনেক বেশি নেশা করে ফেলছিল। নেশার ঘরে যে এসব করে ফেলবো জীবনেও কল্পনা করিনি। আর ওই মেয়ে অত রাতে ওই রাস্তায় কি করছিল? আর সবচেয়ে বড় কথা হলো, আমি তখন নেশার ঘরে ছিলাম, তাই ওকে একটু টিচ করে ফেলি। তাই বলি কি ও আমাকে চড় মারবে? এই একটা চড়েই তো আমার মাথা গরম হয়ে যায়। তাই রাগ সামলাতে না পেরে এত কিছু করে ফেলি। এখন বুঝতে পারছি কি করেছি, কিন্তু এখন আর কিছু করারও নেই। না জানি আমার কপালে কি আছে। চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অরিক। নীরব ভীত সন্তুষ্ট মন নিয়ে বসে বসে ভাবতে থাকে কি করা যায়। ভাবতে ভাবতেই সে হঠাৎ বলে ওঠে, দোস্ত, এক কাজ কর, তুই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নে। দরকার পড়লে পা ধরে ক্ষমা চা। আমার মনে হয় মেয়েটা তোকে ক্ষমা করে দিবে। অরিক হতাশ কণ্ঠে বলে, একটা মেয়ের সব থেকে মূল্যবান সম্পত্তিই হলো তার সতীত্ব। সেই সতীত্বটাকেই আমি নষ্ট করে দিয়েছি। তোর কি মনে হয় মেয়েটা আমাকে এত সহজে ক্ষমা করে দিবে? নীরব চুপ হয়ে যায়। না, দিবে না। সে যদি মেয়ে হতো তবে সেও দিত না। কিন্তু ওই যে পুরুষ মানুষ, রাগের বশে মারাত্মক ভুল করে ফেলেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত তো এবার তাদের করতেই হবে। অনেকক্ষণ বসে দুই বন্ধু কথা বলল। তারপর এক সময় নীরব চলে গেল তার বাসার দিকে। কেউই কোনো উপায়ে আড়াতে পারল না। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তারা আশাই ছেড়ে দিল। ভেবে নিল ভাগ্যে যা আছে তাই হবে। নীরব যেতেই অনেক গোসলের জন্য উঠল। টাওয়ালটা গলায় ঝুরিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ সে তার ফোনে পরপর অনেকগুলো নোটিফিকেশনের শব্দ পেল। সে এগিয়ে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখল কিসের এত নোটিফিকেশন। ফোনের স্ক্রিনে তখন একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ দেখতে পেল। অরিক সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপে ঢুকলো। তারপর সেই নাম্বারে গিয়ে দেখল অনেকগুলি ছবি। আর সেই ছবিগুলো আর কারো না, রাইমার বেশ কয়েকটা শাড়ি গায়ে দিয়ে তোলা ছবি। তার নিচে একটা ছোট্ট মেসেজ, আচ্ছা কোন শাড়িটাতে আমাকে বেশি মানাচ্ছে একটু বলুন তো। অরিক এবার নিশ্চিত হলো এটা রাইমার নাম্বার। সঙ্গে সঙ্গে ভীষণ বিরক্তও হলো সে। এই মেয়েটা তাকে কেন মেসেজ দিচ্ছে? সিন করেও রিপ্লাই দিল না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে কৌতূহলবশত অরিক আবার ফোনটা চেক করল। চোখ যেন এবার বেরিয়ে আসবে তার 120টা মেসেজ। আর এটা ক্রমাগত বেরিয়েই চলছে। তাড়াতাড়ি সে ইনবক্স ওপেন করে দেখে রাইমা তাকে লাগাতার মেসেজ দিয়েই যাচ্ছে। তার একটাতে লেখা, সিন করেও রিপ্লাই দিচ্ছেন না কেন মিস্টার অরিক সোভান? হ্যাঁ তো ভয় পায় না ভাই? পাশে দুইটা হাহা হিমুজি। মেসেজটা দেখা মাত্রই রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে অরিকের। সে ডিরেক্ট কল দেয় সেই নাম্বারে। সঙ্গে সঙ্গেই রিসিভ হয়ে যায়। রাগে গলায় অরিক বলে, কি শুরু করেছেন আপনি? এত মেসেজ কেন দিচ্ছেন? ওপাশ থেকে ক্ষীণ হাসির শব্দ শুনতে পেল সে। জবাবে রাইমা বলল, বাড়ি আমি বুঝি আমার হবু বরকে মেসেজ দিতে পারবো না? রাগটা ধপ করে বেড়ে যায় অরিকে। চেঁচিয়ে উঠে বলে, মজা করা বন্ধ করুন। ইচ্ছে করে করছেন এসব, তাই না? আমি জানি আপনার উদ্দেশ্য খুব খারাপ, তাই যা বলা সরাসরি বলুন।
অযথা এত নাটক করবেন না। রাইমা বাঁকা হাসে, বলে, নাটক করছি? বাহ, আপনি তো খুব চালাক। যাই হোক, আমার নাটকে কিন্তু আপনার পরিবার খুব সুন্দর ফেসে গেছে। এবার আপনার পালা। জানেন তো, আপনি আমার জীবনে খুব স্পেশাল একটা পার্সন। আপনাকে আমি আমার জীবনের থেকে দূরে সরে যেতে দেব না। আপনাকে আমার লাগবে। আমার অন্ধকার জীবনের প্রতিটা হিসাব নিকাশ মেটানোর জন্য আপনাকে আমার প্রয়োজন। তাই নাটক বলুন আর যাই বলুন, আপনাকে আমি পাশিয়েই ছাড়ব। কথাটা বলেই বিকট শব্দে হেসে কলটা কেটে দেয় রাইমা। অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনোরূপ প্রতিক্রিয়া নেই তার মাঝে। তবে কি সত্যি তার সাথে ভয়ানক কিছু হতে চলেছে? রাইমা ফোন রাখতেই তার রুমে তার মা এলেন। রুফায়দা খানম হাতে কিছু গহনা নিয়ে এসে মেঝের এক কোণে বসলেন। তারপর রাইমাকে ইশারা দিয়ে তার পাশে বসতে বললেন। রাইমাও বসল। রুফায়দা খানম একে একে গয়নাগুলো আলাদা করে সুন্দর করে রাখলেন। তারপর তার মধ্য থেকে একটা মোটা চেইন আর একজোড়া দুল রাইমার হাতে দিয়ে বললেন, এইগুলো তোকে দিলাম মা, মার স্মৃতি হিসেবে তোর কাছে রেখে দিস। রাইমা তার হাতের গয়নাগুলোর দিকে তাকালো, তারপর আবার চোখ তুলে মায়ের দিকে তাকালো। বিষণ্ণ হেসে বলল, মা, তুমি আমার কাছে অমূল্য সম্পদ। তোমাকে মনে রাখার জন্য আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। আমার মনে প্রাণে মস্তিষ্কে আজীবন তুমি আর বাবা থাকবে। তোমাদের মনে রাখার জন্য আমার এসবের প্রয়োজন নেই মা। রাইমা মৃদু হাসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, তা আমি জানি মা, কিন্তু আমি তো তোর মা। মা হয়ে মেয়েকে তার বিয়েতে কিছু দিব না? আমার আহামরি কিছু নেই রে মা। এই যে এই গয়নাগুলো তোকে দিলাম, আর বাকি দুইটা চেইন আমি আমার নাতি নাতনিদের জন্য রেখে দিলাম। ভবিষ্যতে ওদের দিতে হবে না? কথাগুলো বলতেই ওনার মুখে যেন অন্যরকম একটা হাসি ফুটে উঠল। মায়ের এই হাসিখানা মুখখানা দেখে রাইমার মন ধক করে উঠল। এইটুকু সময়ে নাতি নাতনিকে নিয়েও ভেবে ফেলেছেন তিনি, অথচ তার মা জানেও না তার মনে কি চলছে, তার সাথে কি হয়েছে, সে কিভাবে দিন কাটাচ্ছে। রাইমা কিছু বলল না। কিছু মিথ্যা স্বপ্ন দেখে যদি কারো মনে সুখ আসে, তবে থাকুক না সেই সুখটা। কি দরকার সত্য বলে সেটাকে বিগড়ে দেওয়ার? যা, এইগুলো আলমারিতে রেখে আয়, তারপর গোসল করে খেয়ে দিয়ে রেডি হ, বাইরে যেতে হবে। আলমারি খুলতে খুলতে রাইমা জিজ্ঞেস করলো, কোথায় যাবে মা? ও মা, মার্কেটে যেতে হবে না? কদিন পর বিয়ে, কিছুই তো শপিং করা হয়নি। রাইমা ঘুরে তাকালো, আলমারিটা বন্ধ করে আবারও এসেই মায়ের পাশে বসলো। মায়ের হাত দুটো জড়িয়ে ধরে অপরাধী কণ্ঠে বলল, আচ্ছা মা, আমি তো আজ পর্যন্ত তোমার কাছ থেকে কিচ্ছু লুকাইনি। যখন যা করেছি সব করেছি তোমায়। তুমিও আমাকে সব সময় সাপোর্ট করেছো। যদি কোনোদিন শুনো আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি, আর সেটা খুব বড় কিছু, তাহলে আমাকে ক্ষমা করতে পারবে? রুফায়দা খানমের কপালে এবার ভাঁজ পড়ল। মেয়ের গালে হাত রেখে চিন্তিত কণ্ঠে তিনি বললেন, কি হয়েছে মা তোর? কোনো সমস্যা? কি লুকানোর কথা বলছিস? রাইমার বুকটা কাঁপছে, আর পারছে না যেন। নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা চিৎকার করে মাকে বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। মাঝে সহ্য করতে পারবে না। হাই প্রেশারের রোগী, স্ট্রোক করবে সঙ্গে সঙ্গে। কিন্তু এত কিছু মনে চেপে রেখেও থাকতে পারছে না, কষ্ট হচ্ছে খুব। রাইমা কোনো জবাব না দিয়ে মাকে জড়িয়ে ধরল। রুফায়দা খানম যেন এতে আরো অবাক হলেন, কিন্তু তিনি এখনই কিছু বললেন না। মেয়েকে তিনি বিশ্বাস করেন, ভরসা করেন, তাই এখন আর এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি বললেন, আমি জানি তুই এমন কিছু করবি না যার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। তোর প্রতি আমাদের সে আস্থা আছে। এখন এসব বাদ দিয়ে তাড়াতাড়ি গোসল করে আয়, আমি রান্নাঘরে যাচ্ছি। মাকে ছেড়ে মুচকি হেসে রাইমা মাথা নাড়ালো। তারপর মা চলে যেতেই বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলো গোসল করতে। মা, আমি শপিংয়ে যেতে পারবো না, আমার কাজ আছে। একটা দিব ধরে,
তোমার কাজ মানেই তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। চুপচাপ রেডি হও। রাইমারাও বেরিয়েছে, ওদের সাথেই আমরা শপিং করব। কি? চেঁচিয়ে উঠল অরিক। নাক মুখ কুচকে বলল, ইম্পসিবল, ওদের সাথে আমি কিছুতেই শপিং করব না। লিমা সোবহান এবার রেগে গেলেন, বললেন, আমার হাতে মার খেও না কিন্তু, তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। এই বয়সে মার হাতে মার খাওয়াটা শোভা পায় না। তাই ভালো ভালো বলছি, রেডি হয়ে নাও, গাড়ি বের করো, আমি আর নীরার নিচে নামছি। কথাটা বলেই তিনি সোজা বেরিয়ে গেলেন। এদিকে অরিক রাগে ক্ষোভে ফেটে পড়ছে। আবার ওই মেয়েকে দেখতে হবে, আবার এর কথা শুনতে হবে। উফ, পারছে না নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। রাগে কোনো রকমে রেডি হয়ে অরিক নিচে গ্যারেজে চলে গেল গাড়ি বের করতে। তারপর সে গাড়িটা বাহিরে বের করে নীরবকে একটা কল লাগালো। কই আছিস? বাসায়। কেন? আমার সাথে একটু বেরোতে হবে। কোথায় যাবি? মা নীরাকে নিয়ে একটু শপিংয়ে যাব। ও, বিয়ের শপিং করবি নাকি? তাহলে এক কাজ করিস, তোর আর আমার জন্য কাফনের কাপড়টাও কিনে রাখিস, কারণ তোর বিয়ের পরপরই তো এটা আমাদের লাগবে, তাই না? বিদ্রুপের সুরে কথাটা বলে নীরব। অরিক খেপে গিয়ে বলে, লাথি খাবি শালা, কথা কম বলে তাড়াতাড়ি বাড়ির সামনে আয়। তা না হয় এলাম, কিন্তু এটা বলতো, ওই মেয়ে আবার তোদের সাথে শপিং করবে না তো? অরিক জানে নীরবকে সত্যিটা বললে ও জীবনেও তার সাথে যাবে না, তাই সে মিথ্যা বলল, আরে না, যাবে না ও, আমি, মা আর নীরা যাবো শুধু। তাহলে ঠিক আছে, আমি আসছি। ফোনটা পকেটে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরিক। বন্ধু পাশে থাকলেই কিছুটা হলেও ভয় কম লাগবে তার, নয়তো ওই মেয়ের কথা আর তাকানোর ধরন দেখলেই বুক কেঁপে উঠে যেন। উফ, সাংঘাতিক একটা মেয়ে। সেদিন যেভাবে ওকে ছেড়ে এসেছিল, বাঁচবে না বলেই তো মনে হয়েছিল, অথচ সে এখন দিব্যি বেঁচে আছে। শুধু বেঁচে আছে বললে ভুল হবে, তাকে জ্বালিয়ে মারছে। কথাগুলো ভেবেই ভীষণ রকম বিরক্ত হলো অরিক। গাড়িতে উঠে ঠাস করে দরজাটা লাগিয়ে বসে রইল। কিছুক্ষণ পর অরিকের মা আর বোন এসে গাড়িতে বসতেই সে গাড়ি স্টার্ট দিল। কিছুটা পথ গিয়ে মাঝ রাস্তা থেকে নীরবকেও পিক করে নিল। প্রায় আধ ঘন্টার রাস্তা পেরিয়ে তারা মার্কেটে এসে পৌঁছল। নীরব ফার্স্টে গাড়ি থেকে নেমে লুকিং গ্লাস দিয়ে চুলগুলি একটু ঠিক করে সোজা হয়ে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে সামনে বিশাল শপিং মলটা দিকে তাকাতেই তার যেন হোশ উড়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেই উল্টো দিকে হাঁটা দিতেই অরিক এসে পেছন থেকে কলার টেনে ধরল। কই যাস বেটা? নীরব পেছনে ঘুরে দাঁতে দাঁত চেপে বলল, তুই না বললি এই মেয়ে আসবে না? তাহলে ওইটা কে? ওইটা যেই হোক না কেন, তোকে এত পাতা দিতে হবে না, তুই শুধু আমার সাথে সাথে থাকবি, এইটুকুই তোর কাজ। নীরব অসহায়ের মতো অরিকের দিকে তাকালো, যেন এক্ষুনি কান্না করে দিবে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক্ষুনি খুন করে দিতে। শালা, নিজে তো মরবে মরবে, সাথে তাকেও মারবে। রাইমা মিষ্টি হাসলো অরিককে দেখে, তবে সেই মিষ্টি হাসিটাও ক্যাকটাসে কাটার মতো গিয়ে বিঁধল অরিক আর নীরবের বুকে। দুজনেই গম্ভীর গম্ভীর চোখ মুখ নিয়ে সেদিকে গেল। অরিকের বোন নীরা রাইমাকে পেয়ে খুব খুশি, আর লিমা সোবহানও খুশি হলেন ভীষণ। রাইমা আর তার মার সাথে কিছুক্ষণ কথা বলে সকলেই ভিতরে গেলেন। অরিক আর নীরব পেছন পেছন হাঁটছে, পা যেন চলছে না তাদের। নীরব বারবার চেষ্টা করে যাচ্ছে কোনো রকমে পালিয়ে যাওয়া, কিন্তু অরিকের জন্য পারছে না। তারা একটা বড় শাড়ির শোরুমে ঢুকে গেল। একে একে শাড়ি দেখতে থাকে সকলে। তখনও অরিক আর নীরব অনেকটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সে সময় নীরা তাদের কাছে আসে, বলে, এই ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আসো, ভাবির জন্য শাড়ি পছন্দ করে দিবে। অরিক গলা গলা জবাব দিল, আমি কেন পছন্দ করব? যার জন্য শাড়ি কিনবে সে তো নিজে এসেছে, তাকে গিয়ে জিজ্ঞেস কর। আমাকে এসব মধ্যে একদম টানবি না। নীরা বিরক্ত কণ্ঠে বলল, ও ভাইয়া,
তুমি এমন কেন বলো তো? একটু তো রোমান্টিক হতে পারো। নিজের হবু বউকে একটু শাড়ি বেছে দিলে কি হয়? নিরূপ ভাইয়া, আপনি বলেন না কিছু। নীরব বোকা বোকা হেসে মীরার কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম। আয় দোস্ত, যা তো, ভাবিকে একটু হেল্প কর। অনেক দাঁত কিরমিরে নীরবের দিকে তাকালো, যেন এক্ষুনি তাকে আস্ত চিবিয়ে ফেলবে। নীরব ভয়ে ছোট্ট একটা ঢিক দিলে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নীরা অরিকে হাত টেনে বলে, চল না ভাইয়া। সেই সময় আবার অরিকের মাও তাকে ডেকে উঠল। এবার আর ছাড়া পাবে না সে। মা যখন ডাকছে তখন যেতেই হবে, নয়তো সকলের সামনে এসেই ঝাড়ি দেওয়া শুরু করবে। অনেক বিরক্ত ভঙ্গিতে এগিয়ে গেল সেদিকে। নীরা তাকে নিয়ে দাঁড় করালো রাইমার পাশে। এতে যেন তার আরো গা জ্বলে উঠল। দুহাত পকেটে পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নিমা সোভান তখন একটা লাল কাতার শাড়ি দেখিয়ে বলল, বাবা দেখো তো এই শাড়িটা কেমন? অনেক পাত্তা না দিয়ে বলল, মা আমি শাড়ির ব্যাপারে অত কিছু বুঝি না। তুমি আছো, এই যে আন্টি আছেন, তোমরা দেখো না আমাকে কেন শোয়ের মধ্যে টানছো? স্বাভাবিকভাবেই এই কথাটা রাইমার মায়ের কাছে ভালো লাগে না। মন খচখচ করে উঠল। তার ছেলের কি তবে এই বিয়েতে মত নেই? না হলে সে এত বিরক্ত কেন? রাইমা তার মায়ের দিকে তাকিয়ে দেখে সে অবাক দৃষ্টিতে অরিককে দেখছে। সেও টের পায় তার মায়ের মনে হয়তো সন্দেহ জেগেছে। তাই সে দাঁতে দাঁত চেপে অরিকে ফিসফিসিয়ে বলে, এই যে মিস্টার, ভালোভাবে কথা বলুন। আপনার কথা শুনে যদি আমার মায়ের মনে কোনো প্রকার সন্দেহ জাগে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার ইচ্ছে থাকুক আর না থাকুক, হাসি মুখে মেনে নিন সবটা। রাইমার থ্রেড শুনে রাগে ধপধপ করতে থাকে অরিকের মস্তিষ্ক। এইটুকুনি একটা মেয়ে তাকে এইভাবে থ্রেড দিচ্ছে, ইচ্ছে করছে। রাগটা দমিয়ে নিল, জোরপূর্বক মুখে হাসি টেনে নিল। অস্বস্তিতে মাথা চুলকে আমতা আমতা করে বলল, না মানে আম্মু, এই শাড়িটা অত একটা ভালো না, ভালো লাগছে না। তুমি ওই ডার্ক রেড কালারটা দেখো। তার কথা মতো দোকানদার সেই শাড়িটা নামিয়ে দিল। অনেক সেটা ঘেটে ঘেটে দেখে বলল, বা এটা বেশ সুন্দর, রাইমাকে সুন্দর মানাবে। অরিকের কথা শুনে দুই মাই মুচকি মুচকি হাসল। নীরাও লাফিয়ে উঠে বলল, এই না হলে আমার ভাই, কত সুন্দর বুঝে গেল বউকে কোনটাতে বেশি মানাবে। অরিক মেয়েকে হাসি এসে শাড়িটা রেখে দিল। রাইমা তখন শাড়িটা হাতে নিয়ে বলল, কিন্তু আমার এটা পছন্দ হয়নি, আমি আন্টি পছন্দ করা ওই রেড কাতানটাই নিব। এবার অনেক বেশি বিরক্ত হলো অরিক। যদি নিজের পছন্দেই নিতে হয় তাহলে ঢং করে আর তাকে পছন্দ করতে বলা হলো কেন? সে তখন তার ছেলে সুরে বলল, সমস্যা নেই, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিন। তারপর অরিক আর কোনো কথা বলল না। জোরে একটা নিঃশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইল কেবল। অনেক কিছু কেনাকাটা হলো, কিন্তু কথা হলো এর মাঝেই নীরব ভেঙে গিয়েছে। এই নিয়ে চরম ক্ষেপে আছে অরিক। ছেলেটাকে একবার হাতে পেলে আর আস্ত রাখবে না। একে তো এই নিয়ে রাগ, তার উপর শপিং করতে এসে ঘুরতে ঘুরতে তার অবস্থা খারাপ। রাইমার জন্য রাগ দেখিয়ে কিছু বলতেও পারছে না। মেয়েটা চোখে ইশারা দিতেই যেন অদ্ভুতভাবে সে চুপ হয়ে যায়। নিজেকে নিজেই থাপড়াতে মন চাচ্ছে তার। একটা ছেলে হয়ে সে এইভাবে একটা মেয়েকে ভয় পাচ্ছে, ভাবতেই রাগে কেঁপে উঠছে সে। সব শেষে বেরিয়ে আসার সময় রাইমা আর অরিককে একটু আলাদা সময় দেওয়া হলো কথা বলার জন্য। সেখানেও অরিক চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল কেবল। রাইমা হাসল, যেন বিদ্রুপ ছড়িয়ে পড়ছে সে হাসিতে। বলল, আহারে, আমার হৌবটার চোখ মুখ কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না নাকি? অরিক নাক পাল্লা ফুলিয়ে রাগ দমানোর চেষ্টা করছে। রাইমা বুঝলো ব্যাপারটা। সে আবারও ভাসল। এক কদম এগিয়ে এসে বলল, অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয়, জানেন তো? আর দেখবেন আপনার এই অতিরিক্ত রাগ আপনারও ধ্বংস বয়ে আনবে। অরিক তাও কিছু বলল না, কেবল দাঁত দিয়ে নিজের ঠোঁটটা কামড়ে ধরল। রাইমা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। রাইমা চলে যেতেই অরিক তার সামনে থাকা দেয়ালটায় সজোরে ঘুষি মারল। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ কণ্ঠে বলল, না, এবার এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। বাসায় ফিরেই ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল অরিক।
মন মেজাজ একেবারেই তুঙ্গি উঠে আছে তার। অনেকক্ষণ সে চোখ বুজে শুয়ে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়েই সে দেখল নীরব কল দিচ্ছে। রাগে যেন ঘি পড়ল এবার। কলটা রিসিভ করেই অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো তাকে। মেয়েজারা ভয়ে চুপচাপ সব হজম করে নিল। এক পর্যায়ে অরিকও হয়রান হয়ে দম ফেলল। তখন নীরব ভয়ে ভয়ে বলল, দোস্ত, আসলে খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল তো, তাই চলে আসতে হয়েছে, না হলে আমি জীবনেও আসতাম না। চুপ কষালা, আমাকে এসব ফালতু কথা বলে বোঝাতে আসবি না। অরিকের ধমক শুনেই নীরব আবারও চুপসে গেল। তবে নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, দোস্ত, আমার মাথায় আরেকটা আইডিয়া আসছে। তোর পালের আইডিয়া তোর কাছেই রাখ। আরে না, একবার শুনেই দেখ না। ইচ্ছে না থাকা সত্ত্বেও অরিক বলল, কি আইডিয়া? শোন, তুই একবার রাইমার সাথে আলাদাভাবে কথা বলে দেখ। তুই ওর কাছে ক্ষমা চা, একেবারে আকুতি মিনতি করে ক্ষমা চাবি। তুই ওকে বুঝিয়ে বলবি যে তোর যা হয়েছে ভুল হয়েছে। বলবি যে তুই ওকে বিয়ে করতে চাস, অন্য সবার মতো একটা স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্ক গড়তে চাস। এইভাবে ইনিয়ে বিনিয়ে এটা ওটা বলেই তুই ওকে বোঝানোর চেষ্টা করবি। তারপর দেখ ও কি বলে। তোর মনে হয় ওই মেয়ের কাছে ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দিবে? আরে তুই চেয়েই দেখ না, মেয়েদের মন বলতে 2 মিনিটও লাগে না। তুই শুধু একটু ইমোশনালি কথা বলিস, তাহলেই হবে। অনেক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনিশ্চিত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলে দেখি তাহলে। তবে তাতেও যদি না হয়, তবে আমি এর জন্য অন্য ব্যবস্থা নিই। এইভাবে আরেকে আমি সহ্য করতে পারবো না। দুই দিন পেরিয়ে গেল। পরদিন এক বিকেলে অরিক গেল কাছেরই একটা কফি শপে। রাইমাকেও সে সেখানে আসতে বলেছে। অরিক আগে থেকেই পৌঁছে গিয়েছিল, তাই সে কফি শপের এক কোণে গিয়ে বসলো। হাতে ফোনটা নিয়ে দেখলো 4:25 বাজে। সে অপেক্ষা করতে থাকে। প্রায় 15 মিনিট পর সেখানে রাইমার আগমন ঘটে। অরিকের আগোছালো দৃষ্টি হঠাৎ রাইমার উপর পড়তেই সেজন্য কিছুক্ষণের জন্য হাতকে গেল। খেয়াল করে দেখলো মেয়েটা ভীষণ সুন্দর। তার সব থেকে সুন্দর জিনিসটা হলো তার চুল, একেবারে কোমর ছুঁয়েছে। বিরুনি বাঁধা চুলে যেন স্নিগ্ধ লাগছে তাকে। রাইমা এসে চেয়ার টেনে বসতেই অরিক চোখ নামিয়ে ফেলল। নিজের আগের মুডে ফিরে গেল সে। গম্ভীর গম্ভীর চোখ মুখ করে রাইমার দিকে তাকালো। রাইমা তখন বিরস মুখে তাকে জিজ্ঞেস করলো, কেন রেখেছেন আমায়? বলছি। এইটুকু বলেই অরিক প্রথমে একজন ওয়েটারকে ডেকে 2টা কফি অর্ডার দিয়ে নিল। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর অরিক 2 হাত টেবিলের উপর রেখে সোজা হয়ে বসল। চোখ বুজে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর মিহি কণ্ঠে বলল, আমি সরি রাইমা, আমি জানি আমি খুব ভুল করেছি, জঘন্য ভুল করেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তাও আমি ক্ষমা চাইছি, মন থেকেই চাইছি। প্লিজ রাইমা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর এত প্রেশার নিতে পারছি না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব, আর 5টা মানুষের মতো আমরাও ছোট্ট একটা সংসার গড়ে তুলব। আমি আপনাকে প্রমিস করছি, নিজের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আপনার সব কষ্ট দূর করে দেওয়ার জন্য। আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ। অরিক থামল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। রাইমা অনেকক্ষণ তাকিয়ে রইল অরিকের দিকে। তার মধ্যে কোনো হেলদোল নেই। অরিক থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো রাইমা, কিছু বলছেন না কেন? রাইমা জিভ দিয়ে তার ঠোঁট ভেজালো, একটু নড়ে চড়ে বসে তারপর বলল, আচ্ছা, আপনার তো বোন আছে, বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। যদি আজকে আপনার বোনের সাথে এমন কিছু হয়, যদি তার চরিত্রেও কেউ এইভাবে কালি মেখে দেয়, তবে আপনি কি করবেন? পারবেন সেই লোকটাকে ক্ষমা করে দিতে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখুন তো, সে কি বলে। যদি আপনার মন বলে হ্যাঁ, আপনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারবেন, তবে ঠিক আছে, আমিও আপনাকে ক্ষমা করে দিব। এবার আপনি বলুন, কি বলছে আপনার মন? পারবেন ক্ষমা করতে? অরিক তার কথার পিঠে আর কোনো কথা খুঁজে পেল না।
সে থম মেরে নিচের দিকে তাকিয়ে বসে রইল। রাইমা তখন তার ছেলের হাসি দিয়ে বলল, পারবেন না তাই তো? কারণ ও তো আপনার বোন, আপনার পৃথিবী। নিজের বোনের বেলায় যেটা ভাবতে পারেন সেটা অন্যের বোনের বেলায় কেন ভাবতে পারেন না বলুন তো? আমার হয়তো ভাই নেই, তবে আমার তো মা বাবা আছে। ওদের কাছে আমি অক্সিজেন, ওদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জানে আমার মা বাবা এখনো কিছুই জানে না, জানলে বাঁচবে না, মরে যাবে। আপনি একবার ভাবুন তো, আপনি কি করেছেন? শুধু একটা না, তিনটে প্রাণকে মেরে ফেলেছে। একটা সুন্দর জীবন, সুন্দর পরিবারকে নষ্ট করে দিয়েছেন। জানেন আমি কিভাবে বেঁচে আছি? নিজের এই শরীরটা দেখলে কতটা ঘৃণা লাগে জানেন? ইচ্ছে করে নিজেকে নিজেই শেষ করে দিই, কিন্তু পারি না। মা বাবার জন্য পারি না। আপনি এই কষ্ট কোনো দিনও বুঝবেন না, কারণ আপনি তো কোনো মানুষ না, কেবল যৌন ক্ষুধায় ক্ষুধার্ত এক প্রাণী। মন, মস্তিষ্ক, বিবেক কোনোটাই আপনার নেই। এইটুকু বলেই রাইমা থামল। জোরে দম ফেলে আবারও সে বলল, ক্ষমা করবেন আমাকে। আপনার মতো একটা মানুষকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। কথাটা শেষ করেই রাইমা উঠে দাঁড়ায়, তারপর হন হন করে বেরিয়ে যায় সেখান থেকে। অরিক স্তব্ধ হয়ে বসে থাকে। শেষের কথাগুলো খুব লেগেছে তার। এখন মনে হচ্ছে ক্ষমা চাওয়ারই উচিত হয়নি। নীরবে আইডিয়া শুনতে গিয়ে আবারও একবার অপমানিত হলো সে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল, কপালের রগ ফুলে উঠল তখন। এইভাবে অপমান আজ পর্যন্ত কেউ করেনি তাকে। মেয়েটা ইচ্ছে করেই এমন করছে, চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারত, কিন্তু তা না করে সে ব্যাপারটাকে আরো জটিল করছে। সে ইচ্ছে করেই ঝামেলা পাকাতে চাইছে। তবে এবার অরিকও আর চুপ থাকবে না। সে এবার দেখবে এই মেয়ে আর কি কি করতে পারে। বিয়ের দিন ঘনিয়ে এলো। দুই বাড়িতে বিয়ের প্রস্তুতি চলে জোরসোর ভাবে, কিন্তু যাদের বিয়ে তাদের মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া নেই। কোন রকমে যেন দিন পার করছে কেবল। মনের মধ্যেই দুজনেরই চলছে মারাত্মক বিদ্বেষ। দুজনেই যেন কেবল সময়ের অপেক্ষায় অপেক্ষাকৃত। যত সময় গড়াবে সুন্দর মুহূর্তগুলো তত তাড়াতাড়ি কেটে যাবে। তারপর আসবে সেই কুৎসিত মুহূর্তগুলো, যেই মুহূর্তগুলো কখনো কেউ ভুলতে পারবে না। মস্তিষ্কের স্মৃতির কোটায় বিচ্ছিরি কিছু স্মৃতি হিসেবে সেগুলো জমা থাকবে আজীবন। হলুদ শেষে ছাদ থেকে নেমে এলো আরিফ। রুমে এসে কাকে যেন একটা কল লাগালো। সেই কল রিসিভ হতেই সে উদ্বেগ নিয়ে বলল, যা যা বলেছি সব মনে আছে তো? কোনো গন্ডগোল যেন না হয়, নয়তো এক পয়সাও পাবি না। ওই পাশের মানুষটিও অরিককে আশ্বাস দিয়ে বলল, কোনো চিন্তা করবেন না ভাই, সময় মতো সব কিছু হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এবার যেন কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছে অরিক। ফোনটা বিছানায় রেখে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হলুদে ভূত সেজেছে। তখন সে গালের হলুদটা আলতো হাতে মুছতে মুছতে বলল, বিয়ে করার খুব শখ তাই না? এবার বুঝবে তুমি চেয়ার কার সাথে পাঙ্গা নিতে এসেছো। কথাটা বলেই বাঁকা হাসলো সে। তারপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ছিমছাম ভাবে হলুদের অনুষ্ঠানটা হয়ে গেল। কিন্তু বাড়িতেই আহামরি কোনো আয়োজন নেই। বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে বিধায় বাইরের তেমন কাউকে আপাতত জানানো হয়নি। উদ্দেশ্য পরে বড় করে অনুষ্ঠান করা হবে। এখন কেবল আকত করা হবে আর কি। হলুদের শাড়িটা এখনো রাইমার গায়ে জড়ানো, গালে গলায় এক গাদা হলুদ লেগে আছে তার। চুলগুলো এলোমেলো হয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। শুষ্ক ঠোঁটজোড়া কাঁপছে খানি। চোখ থেকে তার অনর্গল পানি পড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে যে খুব। এইভাবে এইসব কিছু তার মানতে খুব কষ্ট হচ্ছে, কোনোভাবেই ভুলে থাকতে পারছে না। মা বাবার হাসি মুখটার দিকে তাকালে যেন আরো কষ্ট হয় তার। মুখটা কেঁপে উঠে যখন মনে পড়ে এই হাসিটা আর বেশি দিন থাকবে না। রাইমা অনেকক্ষণ কাঁদে, দরজা আটকে নিশ্চুপে কেটে কেটে ভাসিয়ে দেয়। এবার তার মাথা ব্যথা করছে, আর পারছে না। চোখ মুখ ভয়ানক ফুলে গেছে। নিজেকে আয়নায় দেখে ঘাবড়ে যায় সে। মা দেখলে নির্ঘাত বুঝে যাবে যে সে কেঁদেছে।
তখন মাও কান্না জুড়ে দিবে। রাইমা তাই তাড়াহুড়া করে ওয়াশরুম থেকে গোসল সেরে বের হলো। ভালোভাবে চোখ মুখ মুছে মুখে অনেকটা পাউডার মাখলো, যেন লাল লাল ভাবটা অতটাও বোঝা না যায়। চোখগুলো ভালো মতো বুঝে নিল, কিন্তু তাও মায়ের চোখ ফাঁকি দিয়ে আর কি এত সহজ? রাইমা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, মুখে মিথ্যে মিথ্যে একটা হাসির রেখা ফুটালো। তারপর দরজা খুলে বাইরে বের হলো সে। বাড়িতে অনেক বেশি মেহমান না এলেও মা আর বাবার বাড়ির মামা চাচার এসেছে, আর তাদের সাথে এসেছে তাদের বিচ্ছুর দলগুলো। পুরো বাড়ি ঝমঝম করছে যেন তাদের কোলাহলে। সবার কত ব্যস্ততা! মা চাচিরা রান্নাঘরে ব্যস্ত, মামিরা সব নানান রকম পিঠা বানাচ্ছে, বাবা কাকারা বসেছে জটিল সব হিসাব নিকাশে, পিচ্চিগুলো ছোটাছুটি করছে পুরো বাড়ি জুড়ে। রাইমার প্রিয় কিছু কাজিনও আছে যারা এই মুহূর্তে মেহেদি পড়ায় ব্যস্ত। রাইমাকেও বলেছিল মেহেদি পড়তে, তবে সে তখন বারণ করে দিয়েছিল, বলেছিল পরে পড়বে। সবার মধ্যে কত কত উত্তেজনা, অথচ তার মনে কোনো অনুভূতি নেই, যেন আত্মাহীন এক জ্যান্ত শরীর কেবল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাইমার খুব কষ্ট হচ্ছে এই মানুষগুলোকে দেখে, তাদের এত আগ্রহকে দেখে। মনে হচ্ছে, ইস, যদি আর 5টা মেয়ের মতো সেও তার বিয়েটাকে এনজয় করতে পারত। বাইরে মাগরিবের আজান হচ্ছে, দিনের আলো কেটে গিয়ে রাতের আধার তার জায়গা দখল করে নিচ্ছে। আর এই রাত পেরোলেই অরিকের বিয়ে। অরিকের বাড়িতেও কোনো আয়োজনের কমতি নেই। লিমা সোভান শৌখিন মানুষ, অনুষ্ঠানটা ছোটখাটো পরিসরে হলেও তিনি কোনো জিনিসের কমতি রাখেননি। কিছুক্ষণ আগেই মেয়ের বাড়িতে এক গাদা ডালা পাঠিয়েছেন, এখন আবার নীরাকে বসিয়ে দিয়েছেন অরিকের হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে অরিক মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলেছে, সে কোনো মতে মেহেদি দিবে না। অন্যদিকে তার মা তাকে দেওয়াবেই, একটু হলেও মেহেদি তার হাতে ছোঁয়াতেই হবে। মেহেদি ছাড়া হলুদ সম্পন্ন হয় না, এটাই ওনার দাবি। তাই হাজার ঝড় তুফান করেও অরিক বাঁচতে পারল না। শেষ পর্যন্ত তাকে তার মার কাছে হার মানতেই হলো। নীরাকে কড়া গলা এসে বলে দিল কেবল একটুখানি মেহেদি দিতে, যদি বেশি হয়েছে তবে এই মেহেদি নাকি তার গালে মাখাবে সে। নীরাকে হুমকি ধামকি দিয়ে সে চোয়াল শক্ত করে অন্যদিকে মুখ করে বসে রইল। বেশি সময় রাখলো না, 10 মিনিট পরেই নীরা বলল, ভাইয়া শেষ। অরিক ঘুরে তাকাতেই নীরা মেহেদি নিয়ে সেখান থেকে কেটে পড়ল। অরিক তার বাম হাতটার দিকে মনোযোগ দিয়ে তাকালো। হাতের তালুতে রাইমা নামটা দেখতেই যেন তার গায়ে আগুন জ্বলে উঠল। চিৎকার দিলে উঠল সে, নীরার বাচ্চা, তোকে খালি পাই আমি, ফাজিল হয়েছিস তাই না? থাপড়ে সোজা বানাবো, অসভ্য মেয়ে। রাগে ফুসফুস করতে করতে হরে গিয়ে তার হাত ধুয়ে ফেলল। সাবান দিয়ে ঘষে ঘষে সেই নামটা উঠাতে চাইল, তাও পুরোপুরি উঠল না। হাতটা মুখের সামনে ধরে সে রাগী গলায় বলল, উফ, এই নামটাও দেখছি তার মালিকের মতো, আমার হাতে আঠার মতো লেগে গিয়েছে। শালা কপালটাই খারাপ। হাজারটা ধর্ষণ করেও যেখানে এই দেশের মানুষের কোনো শাস্তিই হচ্ছে না, সেখানে একটা ধর্ষণ করেই আমার রাতের খুব হারাম হয়ে গেছে। শালি একটা জিনিস আছে, একেবারে যেন দাবালাম। কথাগুলো বলেই বিরক্ত ভরা নিঃশ্বাস ফেলে সে নিজের রুমে চলে গেল। তারপর বারান্দায় দাঁড়িয়ে নীরবকে কল লাগলো। নীরব কল রিসিভ করতেই সে বলল, কালকে কখন আসবি? নীরব মৃদু সুরে বলল, সরি রে দোস্ত, কাল আসতে পারবো না। অরিক রাগ হলেও সে কিছু বলল না, তপ্ত কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। কল কেটে দিল সে। আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, বিপদের সময় বন্ধুরাও স্বার্থপর হয়েছে। রাত অনেক গভীর হলো, চারিদিকের হইচই নিভে গিয়ে এখন একদম নিস্তব্ধ। চারিদিকের ব্যস্ততা শেষে সবাই এখন তলিয়ে গেছে গভীর ঘুমে। ঘুম নেই কেবল 2 জোড়া চোখে। রাইমার ক্লান্ত চোখের দৃষ্টি তার দক্ষিণের জানালার পর্দাগুলোর দিকে। মুক্ত স্বাধীন স্নিগ্ধ বাতাসে কি সুন্দর উঠছে তারা। ইস, সেও যদি তাদের মতো মুক্ত হতে পারত, যদি পারত এই অভিশাপের জীবন থেকে নিজেকে মুক্তি দিতে। অন্যদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে আরেক জোড়া চোখ আকাশকে দেখতে ব্যস্ত। আগে কখনো সেইভাবে আকাশ দেখেনি, তবে আজ কেন? আজকের দিনটা কি অন্য দিনের চেয়ে একটু ভিন্ন? হয়তো তাই।
কাল তো আবার তার বিয়ে, জানে হবে না, তাও আপাত দৃষ্টিতে তো বলা যায় কাল তার বিয়ে, তারও একটা বউ হবে। বউ, এই শব্দটা মাথায় আসতেই তার রাইমার কথা মনে পড়ে গেল। রাইমার শুকনো মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। হঠাৎ করেই যেন তার মনে হলো মেয়েটার সাথে সে খুব বেশি অন্যায় করে ফেলেছে। আজ যদি এমনটা না হতো, এটা যদি একটা স্বাভাবিক বিয়ে হতো, তবে সে হাসি মুখে রাইমাকে মেনে নিত। মেয়েটা মায়া, বড় বড় চোখগুলোতে অসম্ভব মায়া আছে তার। কিন্তু এখন সেই মায়ার বদলে এই চোখ জোড়াতে দেখা যায় কেবল আক্রোশ, যেন উপচে পড়া আগুনের লাভা। কি ভয়ঙ্কর সে চাহনি! চোখ বুজে জোরে নিঃশ্বাস নেয় আরেক। না, দুর্বল হলে চলবে না, তাহলে ওই মেয়ে তাকে আরো পেয়ে বসবে। সে তার সিদ্ধান্তে অটল। আগে থেকে এইসব প্ল্যানিং করা, এবার শুধু কালকের দিনের অপেক্ষা। বরযাত্রী কনের বাড়িতে পা রাখতেই শোনা গেল এক মারাত্মক ঘটনা। কনেকে নাকি পাওয়া যাচ্ছে না। মিনিটে সে খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। বরের আর বরণ হলো না। অরিকের বাড়ির লোকজনও যেন আকাশ থেকে পড়ল। রাইমার বাবা দুশ্চিন্তা আর ভয় একেবারে ভেঙে পড়লেন। রাইমার চাচা মামারা কোনো রকমে মেহমানদের ভেতরে আনলেন। বাড়ির মধ্যে হইচই পড়ে গেছে। ভেতরের রুম থেকে রাইমার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এদিকে বরপক্ষের মানুষজন সব হতভম্ব হয়ে বসে আছে, যেন এখনো তারা কিছু বুঝে উঠতে পারছে না। তবে এই সব কিছুর মাঝেও যে খুব নিশ্চিন্ত, সে হলো অরিক। তার মধ্যে কোনো ভাবান্তর নেই, যেন সে এই মুহূর্তটার জন্যই আগে থেকেই অপেক্ষা করছিল। একটু আড়াল হয়ে অরিক কাউকে একটা ফোন লাগালো। কলটা রিসিভ হতেই সে বলল, মেয়েটিকে কোথায় রেখেছিস? উপাসে ব্যক্তিটি তখন অবাক কণ্ঠে জবাব দিল, ভাই, আমরা তো এখনো ওই মেয়েকে কিডন্যাপ করতে পারিনি। বাড়ির পেছন দিকটায় আমরা আছি, সুযোগ বুঝে কাজটা হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। টনক নড়ল অরিকে। তার লোকেরা যদি ওই রাইমাকে কিডন্যাপ না করে থাকে, তাহলে ওই মেয়ে কোথায় গেল? অরিক চিন্তিত গলায় বলল, আচ্ছা, এক কাজ কর, তোরা আপাতত এখান থেকে চলে যা, প্রয়োজন পড়লেই আবার ডাকবো তোদের। ঠিক আছে ভাই। কলটা কাটলো অরিক। এবার চিন্তায় কালো মেঘ তার মনেও হানা দিল। সে বাড়ির ভিতর গিয়ে খেয়াল করলো সবার চোখ মুখ থমথমে, যেন কেউই ব্যাপারটা মেনে নিতে পারছে না। অরিক শুকনো ঢোক গেল। রাইমার বাবা স্তব্ধ হয়ে বসে রইলেন রুমের এক কোণে, যাকে এটা ওটা বলে ভরসা দিচ্ছে তার ছোট ভাইরা। অরিক গিয়ে সেখানে বসলো। মৃদু স্বরে জিজ্ঞেস করলো, রাইমা ঠিক কখন থেকে নিখোঁজ হয়েছে? আপনারা কিছু জানেন? সেখানে থাকা রাইমার ছোট মামা জবাবে বলল, প্রায় ঘন্টা দেড় আগে মেয়েটা বাইরে ছিল। আসলে মন খারাপ ছিল তো, তাই তার বাগানের সামনে দাঁড়িয়েছিল। এতটুকু পর্যন্ত ওর কাজিনরা দেখেছে। তারপর হঠাৎ করে আমার মেয়ে ওকে রেডি করানোর জন্য ডাকতে এসে দেখে বাগানে কোথাও ও নেই। ইনফ্যাক্ট পুরো বাড়ির কোথাও নেই। ফোনটা তার রুমে পড়ে আছে। এই যে 2 ঘন্টা হতে চলল, তাও তো ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওর কোনো ফ্রেন্ডের বাসায় খবর নিয়েছেন? যদি ওদের কারোর কাছে বাসায় যেতে দিয়ে থাকে, চেনা পরিচিত সব জায়গায় খবর নেওয়া হয়ে গেছে, কোথাও নেই। অরিকের মুখটা চুপসে গেল। অবচেতন হয়ে সে পড়ে থাকা রাইমার বাবার মুখ থেকে এবার কিছু আওয়াজ বেরোলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমার মেয়েটাকে সবাই খারাপ বলছে যে ও নাকি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি তো চিনি আমার মেয়েকে। আমার মেয়ে কখনো এমন কোন কাজ করতে পারবে না যেটাতে তার মা বাবার অসম্মান হবে। নিশ্চয়ই আমার মেয়ের সাথে কোনো অন্যায় হয়েছে, না হলে আমার মেয়ে কখনোই এমনটা করতে পারে না। এই বলেই তিনি অস্থির হয়ে পড়লেন। অরিক বিধ্বস্ত নয়নে চেয়ে রইল মানুষটার দিকে। মেয়েকে কিছুক্ষণের জন্য হারিয়ে যেন পাগল প্রায় অবস্থা হয়েছে তার। একটু আগেও রাইমার নিখোঁজ হওয়ার খবরটা শুনে ভীষণ খুশি হলেও এখন তার আর ভালো লাগছে না। অন্য সবার মতো তার মনও দুশ্চিন্তায় ভরে গেল। কোথায় গেল মেয়েটা? এমনটা তো নয় যে তাকে বিয়ে করবে বলে পালিয়ে গিয়েছে।
সেই তো চেয়েছে বিয়েটা করার জন্য। তাহলে এখানে কি তৃতীয় কারো হাত আছে? অরিক ভাবতে থাকে। রাইমার বাবা এবার ভীষণ অস্থির হয়ে ওঠেন, যার জন্য ওনার শরীর দুর্বল হয়ে পড়ছে। সবাই মিলে হাজার বোঝালেও তিনি বুঝছেন না। বারবার উঠে বাইরে চলে যেতে চাইছেন। মেয়ে নাকি নিজেই খুঁজে বের করবেন, কিন্তু এখন বাইরে গেলেই তার শরীরে আরো অবনতি ঘটবে। তাই বাকিরা তাকে আটকানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু উনি শুনবেনই বা কেন? এসব দেখে অরিক ওনার পাশে বসে ওনার হাত দুটো জড়িয়ে ধরল। রাইমার বাবা ভেজা চোখগুলো অরিকের মুখের উপর গিয়ে স্থির হলো। অরিক চাপা নিঃশ্বাস ফেলল, নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, এত অস্থির হবেন না আঙ্কেল, রাইমা ঠিক চলে আসবে। আমরা এতগুলো মানুষ আছি, সবাই মিলে খুঁজবো ওকে। আপনি বলেছেন না আপনার মেয়ে কোনো ভুল করতে পারে না, আমিও সেটাই বিশ্বাস করি। রাইমা কোনো ভুল করেনি, তাই ওর সাথেও কোনো ভুল হবে না। শুধু আপনি একটু ধৈর্য ধরুন প্লিজ। অরিকের কথা শুনে এবার কিছুটা হলেও তিনি শান্ত হলেন। জবাব দিলেন না কোনো, দেয়ালটার পিঠে ঠেকিয়ে বসে রইলেন কেবল। অরিকদের সাথে তাদের কিছু আত্মীয় এসেছিল, তারা এখন এ নিয়ে খুব কানাঘুষা করছে, যার অধিকাংশ কথাই রাইমার বাবার কানে যাচ্ছে। বাকি সবাইও সেসব শুনছে, কিন্তু বলতে পারছে না কিছু। কিন্তু এতক্ষণ চুপ থাকলেও এবার অরিক রেগে গেল যখন সে তার এক আত্মীয়ের মুখে শুনল যে, আরে আজকালকার মেয়ে না, এদের আবার বিয়ে টিয়ে নিয়ে এত চিন্তা আছে নাকি? এরা তো বিয়ের আগেই পোয়াতি হয়ে বসে থাকে। দেখো গিয়ে, এও নিশ্চয়ই এই কাজ করে বসেছে, তাই এখন আর পথ না পেয়ে পালিয়েছে। অরিক চেঁচিয়ে উঠল, বলল, বাজে কথা বলা বন্ধ করুন। এখানে থেকে ফালতু কথা না বলে চুপচাপ চলে যান। যদি বিয়ে হয় তবে আপনার বাসায় একটা বিরিয়ানি প্যাকেট পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনি আসতে পারেন। মহিলাটি বড় বড় চোখ করে তাকালো। অপমানে গা জ্বলে উঠল তার। অরিক এখনো দাঁতের দাঁত চেপে তার দিকে তাকিয়ে আছে। মহিলাটি ফুঁসতে ফুঁসতে অরিকের মায়ের দিকে তাকিয়ে বলল, শেষ পর্যন্ত আবার একটা ঘর পালানো মেয়েকে ছেলে বউ করো না যেন। ব্যাগ হাতে ঝুলিয়ে হন হন করে বেরিয়ে গেলেন তিনি। অরিক তখন বলল, বাকি যারা ওনার কথার সাথে তাল মেলাচ্ছিলেন ওনারাও চলে যেতে পারেন। এখানে কোনো সার্কাস হচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন। কিছু মানুষ সত্যি সত্যি বেরিয়ে গেল, আর এখন কেবল অরিকের পরিবারে ঘনিষ্ঠ কিছু লোকজনই রয়েছে। অরিক তখন তার মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে নীরব কল করছে। কলটা কেটে দেয় সে, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার কল চলে আসে। অরিক এবার বিরক্ত হয়ে বাইরে গেল, তারপর তার কলটা রিসিভ করল। সে কিছু বলার আগেই নীরব বলে উঠল, কিরে দোস্ত, কেমন এনজয় করছিস? বউ ছাড়া বিয়ে? অরিক বুঝে উঠতে পারলো না ঠিক। কপাল কুঁচকে বলল, মানে হলো তোর বউ তো নেই সেখানে, সে তো এখন আমার কাছে। হোয়াট? জোরে চেঁচিয়ে ওঠে অরিক। নীরব হাসতে হাসতে বলে, আরে আস্তে আস্তে, এবার বল কেমন দিলাম? শেষ পর্যন্ত বিয়েটা আটকাতে পারলাম তো। এবার বল এই মেয়ের সাথে কি করা যায়? এই কয়দিন তো যা চালিয়েছে না, ভাবছি আমার কাছে একটা মারাত্মক ড্রাগের ডোজ আছে, সেটাই পুশ করবো শরীরে। আমি জানি ও সেটার রিয়াকশন সহ্য করতে পারবে না, হয় মরবে, নয়তো আধমরা হয়ে বাকিটা জীবন কাটাতে হবে। ভালো হবে না বল? আমাদের আর তখন কোনো টেনশন থাকবে না। খবরদার নীরব, এসব কিচ্ছু করবি না তুই। আমার ব্যাপার আমি বুঝে নিতাম। তুই কোন সাহসে আমাকে কিছু না বলে ওকে কিডন্যাপ করলি? ওর গায়ে যেন একটুকু আঁচড় না লাগে। কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। নীরব হাসতে হাসতে বলে, বাহ, প্রেম তো চুইয়ে চুইয়ে পড়ছে দেখছি। শক্ত গলায় অরিক বলে উঠে, বাজে কথা না বলে জলদি ঠিকানা দে। নীরব ঠিকানাটা দিতেই অরিক কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নীরবের দেওয়া ঠিকানায় পৌঁছে অরিক বেশ খানিকটা অবাক হলো। এই জায়গাটায় এর আগে কখনো আসেনি সে। মেন শহর থেকে অনেকটা ভেতরে, গাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে।
চারপাশে আর তেমন কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না, রাস্তাঘাটও বেশ শুনশান। গাড়ি থেকে নেমেই অনেক নীরবকে কল করলো। কিরে, চলে এসেছিস? হ্যাঁ, কোথায় তুই? তুই যেখানে থেমেছিস সেখান থেকে ডানে একটা রাস্তা গিয়েছে, দেখ। সেই রাস্তা দিয়ে কিছুটা পথ আগালেই একটা পুরাতন ভাঙা বিল্ডিং দেখতে পাবি। আমি সেখানেই আছি, চলে আয়। ঠিক আছে, রাখ, আমি আসছি। অরিক কলটা কেটে দিয়ে নীরবের বলা কথা চলতে লাগলো। ডানের রাস্তা ধরে বেশ কিছুটা হাঁটার পর সে বিল্ডিংটা দেখতে পেল। ভেতরে ঢুকলো সে। ডানে বামে দুটো করে রুম, আর মাঝখান দিয়ে একটা সিঁড়ি উপরে উঠে গিয়েছে। অরিক এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ নেই। সে এবার নীরবের নাম ধরে ডাকলো, নীরব, নীরব, কোথায় তুই? নীরব বেরিয়ে এলো। ঠোঁটের কোণে লেগে আছে তার বিশ্বজয়ের হাসি। তাকে দেখা মাত্রই অরিক কপাল কুঁচকালো, বিচলিত হয়ে বলল, রাইমা কোথায়? নীরব বিদ্রুপের সুরে বলল, বাবা অরিক, কি ব্যাপার বলতো? তুই তো দেখছি ওই মেয়ের জন্য দেওয়ানা হয়ে উঠেছিস। দুদিন আগেও না তুই ওকে সহ্য করতে পারতি না, তাহলে হঠাৎ এত প্রেম? অরিক রেগে যায়, ধমকে উঠে বলে, দেখ নীরব, এমনিতেই মাথা গরম হয়ে আছে, আর রাগাস না আমাকে। রাইমা কই সেটা বল। আর তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি বলেছি তোকে এমন কিছু করতে? অতিরিক্ত পণ্ডিতি না করলে হয় না? নীরব হতাশ হয়ে বলল, যাব বাবা, যার জন্য চুরি করি সেই বলে চর? এই জন্যই কারো ভালো করতে নেই। যাক গে সেসব, তোর হবু বউ ওই রুমে আছে, এখনো ড্রাগ পোষ করিনি। তুই যখন এসে গেছিস তখন তুই কর। অরিক বাঁকা চোখে নীরবের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ভেতরে চলে গেল। রুমে ঢুকেই চমকে গেল সে। রাইমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার মাথা ঝুঁকে আছে নিচের দিকে, বড় বড় চুলগুলো সব মুখের সামনে পড়ে আছে, কোনো রূপ নড়াচড়া করছে না। তবে কি ওর জ্ঞান নেই? অরিক ছুটে গেল তার কাছে, দু হাত দিয়ে রাইমার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে মুখটা উপরে তুলল। চোখ বোঝা, তার মানে সত্যি জ্ঞান নেই। অরিক রাগে নীরবের দিকে তাকিয়ে বলল, এই তুই কি করেছিস ওর সাথে? ওর জ্ঞান নেই কেন? আরে ব্রো চিল, আনার সময় রুমাল চেপে সেন্সলেস করেছিল, তাই এখনো ওর জ্ঞান ফিরেনি। এতে করে ভালোই হয়েছে, জ্ঞান থাকলে কি আর ওকে এভাবে আটকে রাখা যেত? যে মেয়ে, বাবারে বাবা। অরিকের রাগটা যেন আরো বেড়ে গেল। সে চেঁচিয়ে বলে উঠল, তোকে বলেছি আমি এত কিছু করতে? শালা, সব সময় অতিরিক্ত করিস। ওইদিকে ওর মা বাবার কি অবস্থা জানিস? এখন ওর জ্ঞান ফিরবে কখন কে জানে। অরিকের এহেন ব্যবহার নীরবের মোটেও ভালো লাগেনি। সে তো ভেবেছিল তার এই কাজে অরিক খুব খুশি হবে, কারণ সে তো চেয়েছিলই বিয়েটা না করার জন্য। তাহলে এখন আবার এইভাবে রিয়েক্ট করছে কেন? নীরব কিছুক্ষণ বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে তার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে অরিকের কাছে গিয়ে বলল, নে দোস্ত, এটাও শরীরে পুশ কর। মায়াটারে মরে গেলেই শান্তি, তোর আর আমার দুজনেরই বিপদ শেষ। বাল শেষ হবে, এমনিতেই এক ঝামেলায় ফেসে আছি, তুমি এখন আসছো আরেক ঝামেলা লাগাতে। এতদিন ছিলাম ধর্ষক, এখন আবার খুনি হব। শালা, যা ভাগ এখান থেকে। অরিক ক্রোধ নিয়ে কথাগুলো বলল। নীরব কিছুটা রাগী গলায় বলল, আরে তুই বুঝতে পারছিস না কেন? এই মেয়ে বেঁচে থাকলেও আমাদের মরতে হবে। তোর কি মনে হয় এই মেয়ে আমাদের ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে? জীবনেও ছাড়বে না। তাই সময় থাকতে মেয়েটার একটা ব্যবস্থা করে ফেল। আর তুই যদি না পারিস তবে শর্ত হবে, আমি ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি। নীরব এগিয়ে আসতেই অরিক তার কাছ থেকে টান মেরে ইঞ্জেকশনটা নিয়ে দূরে ছুঁড়ে মারে। নীরবেতে খুব রেগে যায়। কি করলি তুই এটা? তুই জানিস ওই ড্রাগটার দাম কত? না, জানি না, আর জানতেও চাই না। আমি না করার পরেও তুই কোন সাহসে ওকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলি? আমি না করেছি মানে না। খবরদার আমার কথার উপরে যাবি তো। অরিকের কথায় নীরব এবার অনেক বেশি খেপে গেল। কড়া গলায় বলল, হ্যাঁ, সব সময় আমাকেই তোর কথা শুনে চলতে হবে, আর তুই জীবনেও আমার কথা শুনবি না। সেদিন আমি না করেছিলাম না এই মেয়েটার সাথে এমন করিস না, সেদিনও তুই আমার কথা শুনিস না। তোর যা মন চেয়েছে তুই তাই করেছিস, আর তোর ভুলে আজে আমিও ফেসে গেছি। এখন আমাকেও তোর পাপের ভার নিতে হবে। কেন সবসময় আমি কেন তোর কথা শুনবো? তুইও তো আমার কথা কোনোদিন শুনিস না।
তাই আমিও তোর কথা শুনবো না। এই মেয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি তোর জন্য ফাঁসতে পারবো না। আমি ওকে মেরেই ছাড়বো। এই বলেই নীরব এদিক ওদিক তাকিয়ে সামনে পড়ে থাকা একটা বিশাল ইটের টুকরা নিয়ে ছুটে এলো রাইমার মাথায় আঘাত করবে বলে। কিন্তু সে আঘাত করার আগেই অরিক তাকে ধরে ফেলে, হাত থেকে ইটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে, চিৎকার দিয়ে উঠে সে বলে, কি করছিলি তুই? পাগল হয়ে গেছিস? কেন এসব করছিস? তোর সাথে কিচ্ছু হবে না। অন্যায় করেছি আমি, শাস্তি পেলে আমি পাবো। তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি তোর কিচ্ছু হতে দেব না। কিন্তু তাই বলি তুই এখন এইভাবে মেয়েটাকে মারতে চাইছিস? এই ইট দিয়ে আঘাত করলে কি হতো বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলেই এমনটা করতে চেয়েছিলাম। কিন্তু তুই আমাকে কেন আটকাচ্ছিস? তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? বল আমায়। ইতিমধ্যেই এই মেয়ের প্রেমে পড়ে গেলি? তপ্ত কণ্ঠে কথাগুলো বলল নীরব। অরিক নিজেও বুঝতে পারছে না তার কি হয়েছে। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে সহ্য করতে পারতো না, এখন সেই মেয়েটার জন্যই তার মায়া হচ্ছে। আর এটা কেন হচ্ছে সেটা সে বুঝতে পারছে না। অরিক জিভ দিয়ে তার শুকনো ঠোঁট জোড়া ভেজালো, তারপর নরম গলায় বলল, না, আমি ওর প্রেমে পড়িনি। কিছুক্ষণ আগে আমিও ওর খারাপ চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, ওর নিখোঁজ হওয়ার খবরটা ওর মা বাবার কানে যাওয়ার পর থেকেই ওনারা খুব ভেঙে পড়েছে। ওনাদের অবস্থা দেখে আমার নিজেরই খুব মায়া লাগছিল। রাইমার আম্মু হাউ মাউ করে কাঁদছিলেন। আশেপাশের মানুষগুলো যা নয় তাই বলছেন। এত কিছুর মাঝে থেকে আমার বারবার তখন মনে পড়ছিল, আর যদি রাইমার জায়গায় নিরাহ থাকতো, তবে আমার আর মায়ের অবস্থাও ঠিক এরকমই হতো। আমি জানি ও বেঁচে থাকলে আমারই ক্ষতি, কিন্তু ও মারা গেলে ওর পুরো পরিবারের ক্ষতি। ওকে ছাড়া ওর পরিবার নিঃস্ব, যেমন আমরা আমাদের নীরাকে ছাড়া। তাই আমি এখন পারছি না রে, নিজের একটা ভুলকে ঢাকতে। এখন আমি একসাথে এতগুলো প্রাণ নিতে পারবো না। প্লিজ দোস্ত, ছেড়ে দে মেয়েটাকে। আমি তোকে প্রমিস করছি তোর কিচ্ছু হবে না। আমি আমার ঘাড়ে সব দোষ তুলে নেব, আর রাইমাকেও আমি বুঝাবো। কিন্তু এখন আপাতত তুই একটু বোঝ প্লিজ। অনেক বোঝানোর পর নীরব বুঝলো। মনের ভেতর বিশাল ক্রোধ নিয়েই সে রাইমার বাঁধন খুলে দিল। মেয়েটার এখনো জ্ঞান ফিরেনি। আর কোনো উপায়ন্তর না পেয়ে অরিতাকে কোলে তুলে নিল। তারপর আস্তে করে গাড়িতে গিয়ে বসালো। গাড়ির ভেতরে থাকা একটা পানির বোতল হাতে নিয়ে কিছুটা পানি নিয়ে তার মুখ চোখে মুখে পানির ছাপড়া দিল। তারপর সে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। নীরবকেও অনেক বুঝিয়ে তাদের সাথে নিল। সে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো তার মা কল দিচ্ছে। কলটা রিসিভ করলো সে। তার মা তখন উৎকণ্ঠা নিয়ে বলল, তুমি আবার কোথায় গিয়েছো অরিক? তোমাকে না পেয়ে তো এখানে সবার টেনশন আরো বেড়েছে। সে মৃদু হেসে বলল, হ্যাঁ, টেনশন করতে হবে না মা, সবাইকে বলে দাও রাইমাকে পাওয়া গেছে। ও এখন আমার সাথেই আছে। আমরা বাসায় আসছি। চোখের ভারী পলকগুলো মেলে ধরতে কষ্ট হচ্ছে। শরীরটা যেন অবশ লাগছে। হাত পা নাড়াতে পারছে না। মাথায় চিনচিন ব্যথা করছে। চোখগুলো যখন খুব কষ্টে একটু মেলল রাইমার কাছে, তখন মনে হলো চারপাশটা যেন সাদা ধোঁয়ায় পরিপূর্ণ। কিছুই দেখতে পাচ্ছে না সে। শরীরটার ভার হয়ে আছে। কষ্ট করে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো রাইমা। প্রথমেই বুঝে উঠতে পারলো না সে আসলে কোথায় আছে। আবছা চোখের দৃষ্টি পাশে অরিকের উপর পড়তেই তার মস্তিষ্ক যেন জেগে উঠল। একটু নড়ল, ভ্রু কুচকালো। নিজেকে অরিকের গাড়িতে আবিষ্কার করে চমকে গেল সে। গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, তাও কষ্ট করে সে বলে উঠল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাইমার কণ্ঠ শুনে অরিক তার দিকে তাকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, জ্ঞান ফিরেছে তাহলে। রাইমা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুঝে উঠতে পারছে না কিছু। পেছনে তাকিয়ে দেখলো নীরবও আছে। এবার সে অনেকটা অস্থির হয়ে উঠল। ক্ষিপ্ত কণ্ঠে দম নিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আবার আমার সাথে কি করতে চাইছেন? গাড়ি থামান বলছি, প্লিজ গাড়ি থামান। আমি আপনাদের সাথে কোথাও যাব না, গাড়ি থামান। রাইমা অনেক বেশি অস্থির হয়ে উঠল। গাড়ির দরজা ধরে টানাটানি করতে লাগলো।
অরিক এক হাতেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, শান্ত হন রাইমা, আমরা আপনাকে নিয়ে আপনার বাসায় যাচ্ছি, অন্য কোথাও আমরা যাচ্ছি না। দেখুন, এটা আপনার বাসার রাস্তা। রাইমা এবার খেয়াল করলো, হ্যাঁ, এই রাস্তাটা পরিচিত তার। তাও সে ঠিক শান্ত হতে পারল না। নিজের হাত থেকে এক ঝটকায় অরিকের হাতটা সরিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, তার মানে এতক্ষণ আমি আপনাদের কাছে ছিলাম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। আমার তো মনে আছে আমি আমার বাগানে ছিলাম। হঠাৎ হঠাৎ তখন কেউ একজন পেছন থেকে আমার মুখে কিছু একটা চেপে ধরে, আর তারপরেই আস্তে আস্তে আমার শরীর অবশ হয়ে যায়। তার মানে এসব আপনার কাজ? আমাকে অজ্ঞান করে আবার আপনারা আমার সাথে খারাপ কিছু করেছেন? কেন কেন আপনারা আমার সাথে এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন করছেন আমার সাথে এমন? রাইমা কাঁদতে কাঁদতে আরম্ভ করে। অরিক আর না পেরে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে যেতে দেখে রাইমা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে চায়, কিন্তু অরিকের জন্য পারে না। অরিক রাইমার দুই বাহু চেপে ধরে তাকে তার দিকে ঘুরিয়ে নেয়। তারপর সে রাইমার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বলে, আমাদের ভুল বুঝছেন রাইমা, আপনার সাথে খারাপ কিছু হয়নি। বিশ্বাস করুন, আপনি এখন একদম ঠিক আছেন। আর হ্যাঁ, এটা সত্যি যে এসব কিছু নীরব করেছিল। ও চেয়েছিল আপনার সাথে যেন আমার বিয়েটা না হয়। আমার বন্ধু তাই আমাকে বাঁচাতে এসব করেছে, কিন্তু আমার বোঝানোর পর ও বুঝেছে ওর কোনো দোষ নেই। রাইমা, যা দোষ সব আমার। আমি আপনাকে রেপ করেছি, আপনাকে মানসিক কষ্ট দিয়েছি, তার জন্য শাস্তি দিতে হলে আমাকে দিবেন, কিন্তু প্লিজ ওকে ক্ষমা করে দিন। আমার জন্য ও ফেসেছে। সেদিন ও আমাকে অনেক বাধা দিয়েছিল, কিন্তু আমি শুনিনি। সব দোষ আমার রাইমা, প্লিজ আপনি ওর উপর আমার দায়ভার চাপাবেন না। ও সত্যিই নির্দোষ। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপছিল অরিকে। সে তখন রাইমাকে ছেড়ে দিয়ে তার সিটে হেলান দিয়ে বসে চোখ বুঝল। রাইমা নিষ্প্রভ তাকিয়ে রইল তার দিকে। পেছনে নীরব স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারছে তার বন্ধু এখন তার ভুলের জন্য অনেক বেশি পস্তাচ্ছে, কিন্তু সময় থাকতে তো আর সে বুঝলো না। পিনপত নীরবতা কাটিয়ে অরিকের নির্লিপ্ত কণ্ঠটা বেজে উঠল। সে ঘাড় কাত করে রাইমার দিকে তাকালো, ক্ষীণ স্বরে বলল, আমি জানি না রাইমা আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন, তবে এইটুকু জানি এই বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিক না। বিয়ের পরও হয়তো আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না, হয়তো স্বামী হিসেবে মেনেই নিবেন না কোনোদিন। আমার ভুলের জন্য আমি এখন ভীষণভাবে অনুতপ্ত। আমি জানি আপনি সেটা বিশ্বাস করবেন না। আজকে আমি আপনার মা বাবাকে দেখে উপলব্ধি করতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। ওই মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসে। রাইমা, রাইমা, এখন আমার মনে হচ্ছে আমার লাইফের সব থেকে খারাপ সময় আজকের দিনটা। আমি এত দিন আপনাকে সহ্য করতে পারতাম না, কিন্তু আজ আপনাকে না পেয়ে আমার নিজেরই খুব অস্থির লাগছিল। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য আপনি কষ্ট পেয়েছেন, আপনার পুরো পরিবার কষ্ট পেয়েছে। আমি আপনার অন্যায় স্বীকার করে নিচ্ছি। আপনি বলেছিলেন আমাকে এত সহজে পুলিশে দিবেন না, খুব কষ্ট দিবেন আমায়। আমি আপনার সেই কষ্ট পাথা পেতে নিতে রাজি আছি। আপনার যা ইচ্ছে আমার সাথে তাই করতে পারেন, যত শাস্তি দেওয়ার দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে শুধু একটাই চাওয়া, এই সবের মধ্যে এই নীরবকে আনবেন না। তার বাড়িতে গিয়ে প্লিজ কাউকে বলবেন না যে নীরব আপনাকে কিডন্যাপ করেছিল। এটা আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ রাইমা। অরিকের চোখগুলো ছলছল করছে। রাইমা তার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। সে কিছু বুঝতে পারছে না যে সে কি করবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা এই মুহূর্তে তার মাথায় কাজ করছে না। কি করবে সে? ক্ষমা করে দিবে? ক্ষমা করা যায় এদের? যদি আবার একই কাজ করে বসে, যদি ভুলে যায় এসব, তখন তখন কি করবে সে? রাইমার প্রচণ্ড মাথা ব্যথা করে। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সিটে হেলান দিয়ে বসে। ক্লান্ত কণ্ঠে বলে, আমার খুব শরীর খারাপ লাগছে, আমাকে বাসায় নিয়ে চলুন প্লিজ। অরিক আর কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে আবার তাদের গন্তব্যের পথে রওনা দিল। রাইমাকে ধরে আস্তে আস্তে বাসার ভেতরে নিয়ে গেল অরিক। তাকে দেখা মাত্র এই বাড়ির সবাই ছুটে এলো তার কাছে। তার মা বাবা তাকে বুকে জড়িয়ে নিল, চোখে মুখে তার অনেক চুমু খেল, যেন তারা আবার তাদের প্রাণ ফিরে পেয়েছে। রাইমার মা এখনও কেঁদে চলেছে।
রাইমা তাই তার মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, আমি তো এসে গেছি মা, তাহলে এখনো কেন কাঁদছো? তার কথায় তার মা কোনো জবাব দিলেন না। মেয়েকে কেবল বুকে জড়িয়ে ধরে রইলেন। পরিবেশটা কিছুটা স্বাভাবিক হওয়ার পরই রাইমাকে সবাই প্রশ্ন করতে লাগলো সে কোথায় ছিল, কেন বাইরে গিয়েছিল, আর অরিক তাকে কোথায় পেয়েছে, আর কত কত প্রশ্ন। অরিকের মেজাজ বিগড়ে গেল সবার এত এত প্রশ্ন শুনে। সে রেগে গিয়ে বলল, ও কোনো ছেলের হাত ধরে পালায়নি যে আপনারা ওকে এসব প্রশ্ন করবেন? ও কি অরিক কথাটা শেষ করার আগেই রাইমা মাঝপথে বলে ওঠে, আমাকে কারা যেন কিডন্যাপ করেছিল বাবা, কিন্তু আমি তাদের কাউকে চিনি না। হয়তো কেউ এই বিয়েটা ভাঙতে চেয়েছিল, তাই সেই ব্যক্তি আমাকে কিডন্যাপ করার পর আবার অরিককে ফোন করে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু উনি এসব বিশ্বাস না করে উল্টো সেই নাম্বারে লোকেশন ট্রেক করে আমার কাছ অবধি পৌঁছে যান। তারপর উনি ওদের পুলিশের ভয়টয় দেখিয়ে আমাকে ওদের কাছ থেকে নিয়ে আসতে সফল হন। আমার তখনও জ্ঞান ছিল না। মাঝ রাস্তায় জ্ঞান ফেরার পর উনি আমাকে সব কিছু বলেন। এসব মিথ্যে কথা বলে রাইমান নিশ্চুপ হয়ে যায়। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে এক নাগারে এতগুলো মিথ্যা বলে ফেলেছে, তাও আবার সেই মানুষগুলোর জন্য। অরিক, নীরব দুজনেই হতভম্ব হয়ে গেল রাইমার কথা শুনে। এদিকে সবাই আবার অনেক উত্তেজিত হয়ে পড়ল এসব কথা শুনে। রাইমার বাবা অরিককে জিজ্ঞেস করলো, বাবা ওই লোকটা কে ছিল, ও কেন আমার মেয়েকে কিডন্যাপ করেছে, কিছু বলেছে তোমাকে? অরিক ইতস্তত কণ্ঠে বলল, না আঙ্কেল, আসলে ওর সাথে এত কথা আমরা বলিনি। আমি আর নীরব গিয়েছিলাম, গিয়েই আমাদের মধ্যে ছোটখাটো মারামারি লেগে গিয়েছিল, কিন্তু ও একা থাকায় আর পারিনি, আর কি পালিয়ে যায়। আমরা তখন রাইমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াই, ওর কথা মনে ছিল না। রাইমা বাঁকা চোখে অরিকের দিকে তাকায়। অরিক অপ্রস্তুত হয়ে পড়ে তাতে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আর রাইমা তখন মনে মনে বলে, একটু সুযোগ দিয়েছি বলেই নিজেকে এখন হিরো বানিয়ে ফেলছে। এত এত ঝামেলা শেষে এবার কিছুটা শান্ত হলো সবাই। দুই পরিবারের মধ্যে আবারও কথোপকথন হলো এবং তারা আবারও হাসি মুখে বিয়ের জন্য প্রস্তুত হলেন। কিন্তু রাইমা হঠাৎ বলে উঠল, আমার অরিকের সাথে কিছু কথা বলার আছে, তারপর আমরা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাবো। রাইমা আর অরিক মুখোমুখি দাঁড়িয়ে, দুজনেরই চোখ মুখ বিষণ্ণ হয়ে আছে। অরিকের গায়ে সাদা পাঞ্জাবিটা দেখে রাইমা মৃদু হাসল, তবে সে হাসির কোনো প্রাণ নেই। রাইমা অনেকক্ষণ সময় নিল। অরিক তার মুখ পানে চেয়ে রইল কিছু শোনার অপেক্ষায়। রাইমা এক পর্যায়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। অরিকের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বলেছিলেন না আপনাকে শাস্তি দেওয়ার কথা, বলেছিলেন আমি যেন আপনার বন্ধুকে ক্ষমা করে দেই, যা শাস্তি দেওয়ার আপনাকে দেই। তবে তাই হোক, আমি ক্ষমা করে দিব আপনার বন্ধুকে, তবে তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। অরিক চোখ বুঝে নিঃশ্বাস ছেড়ে বলল, কি শর্ত? রাইমা চোখ মুখ শক্ত করে তার দিকে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গম্ভীর সুরে বলল, আপনাকে এখন বাইরে গিয়ে সবার সামনে সবটা সত্যি বলতে হবে। আপনি আমার সাথে যা যা করেছেন তার সব, আর এই সমস্ত কিছু শোনার পর যদি আপনার আমার পরিবার আপনাকে ক্ষমা করে দেয়, তবে আমিও আপনাকে ক্ষমা করে দিব। কিন্তু তার জন্য আগে আপনাকে এই কথাগুলো সবাইকে বলতে হবে, আর এটাই আমার শর্ত। কিংবা আবার শাস্তিও বলতে পারেন। অরিক স্তব্ধ হয়ে গেল। এবার তার কি বলা উচিত? তার মস্তিষ্কে নিউরনগুলো তো কোনো সঠিক উত্তর পাঠাচ্ছে না। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এসব কথা শোনার পর তার মায়ের কি অবস্থা হবে সেটা ভেবে তার বুক কেঁপে উঠছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা ক্রমাগত তার স্পন্দন বাড়িয়ে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, কিন্তু তাও সে মেনে নিল, নিজেকে মানিয়ে নিল, বুঝে নিল অন্যায় করলে শাস্তি পেতেই হবে, আর তারও শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। তাই সে ঠিক করলো বলে দেবে সবাইকে সবটা। সত্যিটা যতই তেতো হোক না কেন, সবাই ঠিকই বাধ্য হয়ে সেটা হজম করে নেয়। আর এই মানুষগুলো সেটা পারবে, যে মানুষগুলো অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করে চলছে তাদের মতামত শোনার জন্য। অরিক জোরে দম নিল, হাত দিয়ে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, ঠিক আছে,
আমি সবাইকে সবটা বলবো। দুজনেই শক্ত মনে ড্রয়িং রুমে সকলের সামনে গিয়ে দাঁড়ালো। সবার উৎসুক দৃষ্টি তাদেরকে ঘিরে, যেন সবাই একটা হ্যাঁ অপেক্ষায় মত্ত। অরিক নিজেকে শক্ত করলো, কিন্তু মায়ের মুখের দিকে তাকাতেই যেন তার বুকটা ফেটে যাচ্ছে। ইস, তখন যদি এই মুখটা একবার তার মনে ভেসে উঠত, তবে জীবনেও এই ঘৃণ্য কাজটা সে করতে পারত না। অরিকের শরীর ঘামছে, বুকটা কাঁপছে। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমার সবাইকে কিছু বলার আছে। অরিকের মা জবাবে বললেন, হ্যাঁ বাবা, আমরা তো তখন থেকে অপেক্ষা করছি তোমাদের মতামত শোনার জন্য। কি সিদ্ধান্ত নিয়েছো বলো? সিদ্ধান্তের কথায় পরে আসছি মা, তার আগে আমার অন্য কিছু বলার আছে। সবাই বুঝতে পারছে না অরিক ঠিক কি বলতে চাইছে। রাইমার বাবা তখন বললেন, ঠিক আছে বাবা, বলো তুমি কি বলবে, আমরা শুনছি তোমার কথা। অরিক এবার একবার মায়ের দিকে তাকালো, তো একবার রাইমার দিকে তাকালো। মুখ ধরফর করছে তার, মাথার চুলগুলো ঘামে লেপ্টে আছে। অরিক চাপা দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে সর্বোচ্চ কঠিন করে বলল, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি তুমি আমার সেই ভুলের কথা জানার পর আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না, তাও ক্ষমা চাচ্ছি। শুনেছি সন্তান হাজারটা ভুল করার পরও মা তাকে ক্ষমা করে দেয়, তাই ক্ষমা চেয়ে নিলাম। যদি পারো কোনোদিন আমায় ক্ষমা করে দিও। অরিকের মা হতভম্ব হয়ে তার ছেলের দিকে চেয়ে রইল। কি বলছে সে? তার মাথায় কিছুই ঢুকছে না। তাই রেগে গেলেন তিনি, ধমক দিয়ে বললেন, কি সব বলছো বলতো? কি অন্যায়ের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি মা, সবটা বলছি। মা, 1 মাস আগে এক রাতে আমি বলেছিলাম না আমি আজ রাতে নীরবের বাসায় থাকবো। সেই রাতে আমি নীরবের বাসায় না থেকে পার্টিতে চলে যাই। সেখানে অনেক মানুষ ছিল, আর আমাদের বয়সী ছেলেমেয়েরা সব তখন নাচ গান আর ড্রিঙ্ক করাতে ব্যস্ত ছিল। ওই সময় আমিও ওইসব খেয়ে ফেলি, অনেকটাই খেয়ে ফেলি। আর তারপর আমার মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সারা রাত তোমাদের মতো নাচানাচি আর ড্রিঙ্কস করার পর ভোরের দিকে আমরা সেখান থেকে বের হই। আর তখন সেই রাস্তায় রাইমাও ছিল, হয়তো সেই পথেই কোথাও যাচ্ছিল। নেশাগ্রস্ত থাকায় তখন একা রাস্তায় একটা মেয়েকে দেখে আমি টিচ করে ফেলি। আর রাইমা তখন রেগে যায়, আর রেগে গিয়ে সে আমাকে চড় মেরে বসে। সেই চড়টাই আমার মস্তিষ্কে পুরোপুরি বিগড়ে দেয়। আর তখন আমি রাগের বসে ওকে আমি রেপ করে বসি। আর এই কথাটা কাউকে বলেনি। ওর মা বাবা কষ্ট পাবে বলে নিজের মনেই সবটা চেপে রেখেছিল। মা, তোমার ছেলে একজন ধর্ষক। এবার তুমি তোমার ছেলেকে শাস্তি দাও মা, কঠিন শাস্তি দাও। অরিকের কণ্ঠ থেমে যায়, আর পারছে না সে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার গালের উপর উষ্ণ কিছু স্পর্শ পেতেই সে অনুভব করে সে কাঁদছে। পুরো বাড়ি জুড়ে পিনপত নীরবতা বিরাজ করছে। প্রত্যেকটা মানুষ যেন নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে আছে কেবল। রাইমা তখন তার মা বাবার কাছে গিয়ে দাঁড়ায়, ভেজা গলায় বলে ওঠে, মা বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। সেদিন পারিনি আমি তোমাদের কিছু বলতে। মনে হচ্ছিল তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু কতদিন আর লুকিয়ে রাখতে পারতাম বলো? আর যে পারছিলাম না, তাই আজ ওনাকে দিয়েই ওনার অন্যায়টা সবার মাঝে আনি। সেদিনের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল। আগের দিন ভার্সিটি বন্ধ দেওয়ায় ভেবেছিলাম কাউকে কিছু না জানিয়ে চলে এসে সবাইকে সারপ্রাইজ দিব। তাই রাতের ট্রেনেই বেরিয়ে যাই। আর পৌঁছাতে রাতের শেষ প্রহর এসে পড়ে। চারিদিকে তখন নতুন এক দিনের সূচনা ঘটছিল। অন্ধকারের পর যখন আবারও পৃথিবী নতুন আলোতে শাস্তি প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় আমার জীবনে আলোটাই নিভে যায়। আমার দিনটা অন্ধকারে ঢেকে যায়। আমি কখনো ভাবিনি মা, বাবাকে সারপ্রাইজ দিতে এসে আমার জীবনেও এত বড় সারপ্রাইজ ঘটে যাবে। আমি ওই রাতটা কখনো ভুলতে পারবো না। তবে তোমাদের জন্য জীবনের ওই কালো অধ্যায়টাকে সাথে নিয়েই এগিয়ে যেতে পারবো। এবার তোমরাই সিদ্ধান্ত নাও, আমার এখন কি করা উচিত। নিস্তব্ধতার বুক চিরে রাইমার মায়ের গগনবিদারী কান্নার শব্দ শোনা গেল। সেই কান্নার তীক্ষ্ণ সুর সকলের হৃদয়কে যেন খান খান করে দিচ্ছে। রাইমা এবার আর মাকে আটকালো না। মায়ের সাথে সেও চিৎকার করে কেঁদে উঠল।
এই মুহূর্তটার অপেক্ষায় যে ছিল সে। কবে সে একটু মন খুলে কাঁদতে পারবে, কবে তার মায়ের বুকে মাথা রেখে তার কষ্ট লাঘব করতে পারবে। এবার শান্তি পাচ্ছে সে, ভীষণ শান্তি। রাইমার পরিবারের সবার চোখ থেকেই সমান তালে জল পড়ছে। তারা যেন এখনো বিশ্বাস করতে পারছে না কিছু। এত কিছু হয়ে গেল এই মেয়েটার সাথে, অথচ তারা কেউ কিছুই বুঝল না। নিজেদের বোকামিতে নিজেরাই এখন মাথা চাপড়াচ্ছে। রাইমা মামা চাচারা রেগে গিয়ে অরিককে মারতে পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু রাইমা বাধা দেওয়ায় আর পারেননি। অরিক এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে লিমা সোবহান কাঁপা কাঁপা হাতে তার ফোনটা হাতে নিলেন। তারপর কার একটা নাম্বারে কল করে বলেন, আমার ছেলে একজন ধর্ষক, আপনারা এসে তাকে গ্রেফতার করুন। আমি আমার ছেলে সহ এই জায়গায় আছি, আপনারা প্লিজ চলে আসুন। সবার আর বুঝতে বাকি ছিল না তিনি কাকে কল দিয়েছেন। সকলে এবার শান্ত হয়। অরিকের মা বোন নীরব হয়ে বসে আছে। তারা আজ থেকে এক ধর্ষকের মা আর বোন। কথাটা ভাবতেই কলিজা কেঁপে উঠল তাদের। তাও একটা একটু শব্দ করলো না কেউ। অরিক এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। তার মনে হলো সে আর তার এই মুখ কোনো দিনও মাকে দেখাতে পারবে না। পুলিশ এলো, তদন্ত করলো অনেক। অরিক আবারও তার সব দোষ স্বীকার করলো। মায়ের সামনে তার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। ছেলের বিয়েতে এসেছিল এক বুক আনন্দ নিয়ে, সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে তার। তিনি এখন বাড়ি ফিরে যাবেন, তবে শূন্য বুকে। একজন ধর্ষকের মায়ের তো এটাই প্রাপ্য। যাওয়ার আগে রাইমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, আর তারাও তাকে ক্ষমা করে দিয়েছে। অরিক বর্তমানে জেলে। রাইমার বলা শেষ কথাগুলো এখনো তার মস্তিষ্কে বিচরণ করে। কি পরিমাণ কষ্ট পেলে একজন মা তার ছেলেকে নিজে পুলিশের হাতে তুলে দেয় জানেন? হয়তো জানেন না, কিন্তু আজ থেকে জানবেন। আমি আপনাকে চাইলেই ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার বিবেক আমাকে সেটা করতে দেয়নি। তাই আমি বাধ্য হয়েছি এত কিছু করতে। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আমি আশা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, একটা কথা, আপনাকে আমি কোনো দিনও ভুলব না। আমার এই 23 বছরের জীবনে আপনি আমার এক চিরস্মরণীয় অধ্যায়, কালো অধ্যায়, যে অধ্যায়কে আমি আমার জীবন থেকে কখনোই মুছে ফেলতে পারবো না, কখনোই না।